আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র এবং চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাবেক আহ্বায়ক যারা বীর মুক্তিযোদ্ধা যারা আব্দুল সালাম এবং বিশেষ করে বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব আমাদের সকলের প্রিয় যারা আব্দুল সালাম আজাদ, বিশেষ করে লেবার পার্টির সভাপতি ফারুক রহমান এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফারুক হাসান সহ বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আলমগীর ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় বন্ধুরা আমার আর সাংবাদিক ভাই বোনেরা, আপনারা আমার শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। আজকে আমরা আসলে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমরা এই পর্যায়ে এসেছি। আমাদের মাঝে আমরা এখন দেখেছি অনেক সুবিধাভোগী, অনেকে সুবিধার দাবিদার হয়ে বিভিন্নভাবে সুবিধা ভোগ করছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা এই ধরনের সুবিধাভোগীদের তো কোনো রাজপথে কথা বলা বা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার তো লোক দেখিনি, কিন্তু আজকে আমরা দেখেছি তারা সুবিধা নেওয়ার জন্য কারা এই সরকারকে নিয়ন্ত্রণ করছে বা এই সরকারকে কারা এই সরকারকে ক্ষমতা বসিয়েছে আমরা আসলে আমাদের নবতর্পণের বাহিরে। তারপরে আমরা বলতে চাই সময়ের দাবিতে আসলে এই সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছে, সেটা সবাই সমর্থন জুগিয়েছে এবং আজকে আমাদের মূল দাবি ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার বা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা। কোথায় সেই আওয়ামী দূষণরা যেভাবে দ্রব্য মূল্যকে সিন্ডিকেট রেখে গেছে, সেই সিন্ডিকেট এখন বাড়তে এখন আরো মানুষের নাগালে বাইরে চলে গেছে। কিন্তু আমরা তো দেখেছি, আমরা অনেক আশা ছিলাম, অনেক আশান্বিত ছিলাম যে জাতির ক্রান্তি লগ্নে অন্তত দেশবাসী বা দেশের মুক্তিগামী মানুষ তাদের দ্রব্য মূল্য সহ বিভিন্ন নিত্য দ্রব্যের দাম স্থিতিশীল থাকবে, কিন্তু সেটা আমরা কোনো অবস্থায় দেখতে পাচ্ছি না। আমরা দেখছি সেটা লাফিয়ে বাড়ছে শুধু। আজকে সিন্ডিকেট যে পর্যন্ত ভাঙতে না পারবে আর সে পর্যন্ত তাদের তো রাজনৈতিক দরসমার বাইরে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি। কিন্তু আমরা কি দেখেছি, আজকে আমরা যখন রাস্তা বের হই তখন মানুষের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হয়, কারণ আমরা একটা দলের একটা কর্মী হিসেবে তো আমাদেরকে লোকজন ছিলেন যে ভাই অনেকে মনে করেন বিএনপি ক্ষমতা আছে বা বিএনপি দেশ পরিচালনা করছে, কিন্তু বিএনপি দেশ পরিচালনা করে নাই, বিএনপি সমর্থন জুগিয়েছে, কিন্তু সেই সমর্থন এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অতএব আমরা বলতে চাই আপনারা আওয়ামী লীগের প্রবক্তা বা আওয়ামী লীগের দোষকদেরকে কোন অবস্থায় পুনর্বাসন করার চেষ্টা করবেন না। যদি চেষ্টা করে থাকেন তাহলে আপনারা ভুল পথে পা দিবেন। আমি মনে করি এদেশের মানুষ যেভাবে এই ফ্যাসিবাদ এবং ঘসিটি বেগমকে বিদায় করেছে, ঠিক সেইভাবে আপনাদের পরিণতি হয়তো আরো ভয়াবহ হবে। আমরা বলে দিতে চাই, আমরা নির্বাচন কমিশনকে অতি দ্রুত সংস্কার করে বা মেরামত করে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, সকলের কাছে গ্রহণযোগ্য ব্যালটের মাধ্যমে একটি নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা হস্তান্তর করুন, না হলে আপনাদের পরিণতি কিন্তু ভয়াবহ হবে। অতএব আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ তারেক রহমানের বিরুদ্ধে এখনো যে মিথ্যা মামলা রয়ে গেছে এবং তৃণমূলে অনেক নেতা কর্মীদের বিরুদ্ধে এখনো মামলা রয়ে গেছে, সেই সব মামলা প্রত্যাহার করে দ্রুত সময় একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য আপনারা অতিশয় দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমার দেশ আমার অধিকার পার্টির চেয়ারম্যান ছাত্র তার সংক্ষিপ্ত বক্তব্য দেবার অনুরোধ করছি। উপস্থিত সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং দেশপ্রেমিক জনতা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সালাম ও অভিনন্দন। আজকে যে বিষয়টি আমাদের দেশপ্রেমিক রিপন ভাই যে বক্তব্যটি ব্যানারে লিখেছে, এই বিষয়টি নিয়ে জাতীয় নেতৃবৃন্দ নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তবে আমি একটি কথা বলতে চাই, দেশকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অসাধু উপদেষ্টা তাদের যে কোনো স্বার্থ শুদ্ধি লাভের কারণে আজকে যে একটি অরাজকতা
এবং আওয়ামী মার্কা সিলেটি একটি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বন্ডিং সেটি করেছে। আমরা এই এনজিও মার্কা শুধুমাত্র একটি বিভাগীয় বৈষম্য যুক্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকার তার সমস্ত কর্মকাণ্ড 5 আগস্টের পর থেকে আজ অবধি জনগণের বিপক্ষে প্রত্যেকটি কাজ করেছে। আমরা দেখতে পেরেছি আমাদের সূর্য সন্তান মাহমুদুর রহমান সাংবাদিককে জেলখানায় প্রেরণ করেছেন। সাভারের শীর্ষ সন্ত্রাসী সেই সোহেলকে তিনি মুক্ত করেছে। সেই সাথে শাহবাগী যারা এই দেশের গরম মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই শাহবাগীদেরকে আজকে অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত করছে। আমি কি ভাষায় এর প্রতিবাদ করব, নিন্দা জানাবো, ভাষা জানা নেই। তবে সিনিয়র নেতৃবৃন্দের মাধ্যমে একটি কথা বলতে চাই, আমরা এই যে সকল ছাত্র জনতা তাদের নিজের জীবনকে বিলীন করে দিয়ে রক্ত দিয়ে আজকের এই বিপ্লবটি ঘটিয়েছিল বিদায় আমরা আমাদের মুক্ত কথা বলতে পারছি। যারা ওই রাজপথে দাঁড়িয়ে সব সালানা বর্তমান নামের একটি বৈধ অবৈধ স্লোগান দেয়, আমি মনে করি নিশ্চয় তারা ভারতের এজেন্ট, নিশ্চয় আওয়ামী লীগের দালাল। এদেরকে খুঁটিয়ে দেখে দেশ থেকে প্রতিহত করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থেকে এই সমস্ত কুচক্র দালাল বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে উঁকি মারছে, এদেরকে প্রতিহত করতে হবে। এই আশা ব্যক্ত রেখে আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় বড় মানুষের নেতা, যাকে রাতের অন্ধকারেও গণতন্ত্র আন্দোলনের জন্য আমরা ডাকলে পাই, গণফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমরা করতালির মধ্য দিয়ে দাদাকে অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জিয়া শিশু কিশোর সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় মোশাররফ ভাই। আমি আবারও করজোরে অনুরোধ করছি বক্তাদের একটু সময়ের দিকে খেয়াল রাখবেন, কারণ আমাদের জাতীয় নেতৃবৃন্দের কথা শুনবো আমরা। আসসালামু আলাইকুম। উপস্থিত এখানে আমাদের অনেক দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতা কর্মী, আজকে সবার সম্মানিত সভাপতি আমার সত্যি ছোট ভাই রিপন, আমার প্রিয় নেতা এখানে আছে আব্দুল সালাম ভাই, যার নেতৃত্বে 90 আন্দোলন করেছি, আব্দুল সালাম আজাদ ভাই, এবং আমার প্রিয় নেতা বসে রয়েছেন সালাম ভাই। আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো শর্ট টাইমে, কারণ এখানে অনেক মূল্যবান কথা বলবেন। এই ফারুকি সম্পর্কে আমি একটু কথা বলি। ফারুকি সাহেব, আমি র্যাঙ্কসে থাকা অবস্থায় আমি জব করেছি, উনি একটি ফ্ল্যাট কিনেছিলেন, আমার সঙ্গে তার বেশ কবার কথা হয়েছে। উনি সর্বসময় এই আওয়ামী সরকারের পক্ষে কথা বলতেন, প্রশংসা করতেন, এবং দেশ যে মানে একটি খুব সুন্দর রাষ্ট্রে পরিণত হয়েছেন, এই দেশ সোনার দেশ, অনেক ধরনের কথাবার্তা বলেছেন। উনি বিয়ে করেছেন বগুড়ায়, সেই পরিবার আওয়ামী লীগের। আমি জানি না কিভাবে উনি আসলো, আমার কাছে একটু অবাক। আর একজনের সম্পর্কে তো বলার প্রয়োজন নাই, তার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, উনি আওয়ামী পরিবার, ওনার বাবা আওয়ামী লীগের ডোনার ছিলেন। যে কোনো উপায় হোক এদেরকে প্রতিহত করতে হবে, কারণ এরা এই চেয়ারে বসে আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য এবং আগামী নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এবং এই সরকারকে ব্যর্থতায় পর্যবেসিত করার জন্য অনেক ষড়যন্ত্র করবে। আমাদের সজাগ থাকতে হবে এবং এদেরকে প্রতিহত করতে হবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি গণমানুষের নেতা নাগরিক ঐক্যের সংগ্রামী সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাই উপস্থিত হবেন। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকারের সংগ্রামী সদস্য সচিব ফারুক হাসান ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন করতে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম ভাই, যুগ্ম মহাসচিব আজাদ ভাই, এখানে আমাদের গণফোরামের নির্বাহী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দাদা, এখানে রয়েছেন ভারতীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, রয়েছেন আমাদের পলাশ ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের রিপন ভাই, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো
আজকে আমরা সবাই কথা বলা শুরু করেছি। উপদেষ্টা পরিষদে ইতিমধ্যে ফ্যাসিবাদের দোসররা যে কোনো কায়দায় যে কোনো ভাবে অন্তর্ভুক্ত হয়েছেন, জায়গা পেয়েছেন, কিংবা তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। এটি নিয়ে আমরা সরব কথা বলতে হবে। তবে একই সাথে এটাও বলতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের সরকার, ছাত্র জনতার সরকার। আর এই সরকার ব্যর্থ হওয়া মানে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া, এই সরকার সফল হওয়া মানে বাংলাদেশ সফল হওয়া। এই জন্য ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই স্টেটমেন্ট দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জামাত ইসলাম একই স্টেটমেন্ট দিয়েছেন। এই জায়গাতে আমাদের কোন ধরনের ভিন্ন বক্তব্য কিংবা ছাড় দেওয়ার সুযোগ নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে, তার মাথায় লবণ রেখে একটি চক্র বড়ি খাওয়া শুরু করেছে। আজকে এই যে উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসররা জায়গা পাচ্ছে, কিভাবে, কোন কায়দায়, কোন প্রক্রিয়ায় তারা উপদেষ্টা হচ্ছেন আমরা কেউ জানি না। রাজনৈতিক দলগুলো জানে না, ছাত্ররা জানে না, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা তারাও জানে না। তাহলে জানেটা কি? তারা তো ওই আসমান থেকে বৃষ্টির মতো মাটিতে নেমে আসে নাই, কিংবা ওই জমিন ফাঁক হয়ে মানে গাছের চারার মতো ঘুরে আসে নাই। নিশ্চয়ই কোনো না কোনো একটা পাইপলাইন মেনটেন করে এরা এই উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত হচ্ছেন। আর সেই পাইপলাইনটা হয়তো আমরা জানি না, পাইপলাইন একটা আছে। এই সরকার যখন এই বিপদের মুখে পড়ে, থ্রেটের মুখে পড়ে, তখন এই রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই, আপনারা আসেন, রাজপথে পাহারা বসান। আর আমরা সারাদিন রাজপথে পাহারা দেই, সন্ধ্যাবেলা টেলিভিশন চালু করে দেখি যাদের বিরুদ্ধে সারাদিন পাহারা দিলেন সেই ফ্যাসিবাদের দোসরদের এরা মন্ত্রী বানানোর জন্য বঙ্গভবনে ডাক দিয়েছে। এর চাইতে লজ্জার কি আছে আপনারা বলেন? সারাদিন রাজপথে ঘাম ঝরালেন, রক্ত ঝরালেন ওই হাসিনার দোসরদের বিরুদ্ধে, আর সন্ধ্যায় মোবাইল চালু করে দেখেন হাসিনার দোসররা বঙ্গভবনে রওনা দিয়েছেন শপথ নেওয়ার জন্য। এই হচ্ছে বাস্তবতা। এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যেমন এই যে আমি বললাম, উপদেষ্টা পরিষদে কোন কায়দায় কিভাবে কে আসছে আমরা জানি না, অনেকেই জানে না। কিন্তু ওই কায়দা কানুন তো একটা আছে। আর সেই কায়দা কানুনের অন্যতম কুশীলব যদি আমরা মনে করি, এই উপদেষ্টা পরিষদে একজন প্রফেসর আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, তিনিও একজন। আপনি তার আস্থাভাজন হন, প্রিয় ব্যক্তিত্ব হন, আপনার নামও উপদেষ্টা পরিষদের কাতারে থাকার সমূহ সম্ভাবনা আছে। তিনি গত বছর একটা স্ট্যাটাস দিলেন ফেসবুকে, আমার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয়জন মোস্তফা সরওয়ার ফারুকী, তিনি কিন্তু গত পরশুদিন শপথ নিয়েছেন। তার প্রিয় প্রতিষ্ঠান, প্রিয় পত্রিকা প্রথম আলো কিন্তু একবারে দাপটের সহিত কাজ চালাচ্ছেন না। এগুলো কেন বলছি? কারণ আজকে দেখেন আমাদেরকে তারা ভ্যানগার্ড হিসাবে রাজপথে পাহারাই রাখবে, আবার আমাদেরকে না জানিয়ে তারা তাদের ইচ্ছা মতো ফ্যাসিবাদের দোসরদের এই উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত করবে। এটা তো আমরা সহ্য করবো না, মেনে নেব না। আমরা মুখ খোলা শুরু করেছি, তার মানে এই নয় যে আমরা শুধু মুখ খোলা এখানেই সীমাবদ্ধ থাকবো। এটার বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে আন্দোলন হবে, তারা যদি না শুধরায়, কিন্তু শুধরানোর সুযোগ আমরা দেব। আমি আবারও বলছি, এই সরকার আমাদের, এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। কিন্তু এই সরকারের ভিতরে যে সকল ফ্যাসিবাদের দোসর রয়েছে আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। এদেরকে আমরা এখানে দেখতে চাই না। যেহেতু এই সরকার আমাদের কমিটমেন্ট করেছে আমাদের সাথে যে আমরা যেহেতু রাজনৈতিক কোন সরকার নয়, আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই দেশ চালানোর, সুতরাং আমরা ভুল করতে পারি, ভুল করব, আপনারা আমাদের ভুল ধরাই দেবেন, আমরা শুধরাবো। তারা এই জায়গায় নমনীয়, আমরা স্যালুট জানাই। এই জন্য আমরা তাদেরকে ভুল শুধরানোর সুযোগ করে দেব। এটা অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলকে করতে হবে। আর আগামী জাতীয় ইলেকশনের আগ পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটা বিএনপি, জামাত ইসলাম, আমরা যারা আছি, অন্যান্য রাজনৈতিক দল, প্রত্যেককেই। আমাদের ভিতরে বিভাজন তৈরির জন্য ভারতীয় চোরেরা এখানে প্রতিনিয়ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই জিনিসটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি তাদেরকেই সবচাইতে বেশি কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হবে, অনুধাবন করতে হবে। কারণ আজকে আমাদের মধ্যে যত দূরত্ব তৈরি হবে, তত ফ্যাসিবাদের দোসররা এখানে আমাদের উপরে জেকে বসার চেষ্টা করবে।
আজকে আমরা ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, তিনি আমাদের সবগুলো দলকে ডেকেছেন বিকাল 3টায়। আমরা আজকে কথা বলবো ওনার সাথে। এই জিনিসটা আরো আগে করা দরকার ছিল। আমি এর আগেও একাধিক বৈঠকে বলেছি যে বিএনপির চেয়ারপারসনের উচিত আমাদের যুগপৎ আন্দোলনের শরিক যারা প্রত্যেককে নিয়ে মানে অন্তত মাসে একবার হলে বৈঠক করা। কারণ আজকে দেখেন ন্যাশনাল ইস্যুতে বা জাতীয় কোন ইস্যুতে আমাদের মধ্যে এখন অনেক জায়গায় ঐক্যমত্যে আমরা পৌঁছাতে পারি না। এটা আমাদের জন্য অত্যন্ত একটা মানে সমস্যার একটা বিষয়। বিএনপি যদি এই জায়গায় দায়িত্বশীল ভূমিকায় আমাদের সবাইকে নিয়ে একটা কনসেনসাসে পৌঁছায়, ঐক্যমত্যে পৌঁছায় যে এই ইস্যুতে আমাদের স্টেটমেন্ট, আমাদের অবস্থান এটা, তাহলে আমি আশা করি আমাদের প্রত্যেকটা যুগপৎ আন্দোলন রাজনৈতিক দল একমত এবং ঐক্যমত্যে থাকবে। কিন্তু এই জিনিসটা আমাদের কন্টিনিউ করতে হবে। আর একটা কথা বলেই শেষ করবো, ডক্টর আসিফ নজরুলের বিষয়ে। তিনি কিছুদিন আগে সুইজারল্যান্ডে গেলেন, সেখানে তাকে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা হেনস্থা করলো। এটা নিয়ে আমরা সবাই প্রতিবাদ করেছি। বিএনপি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। কেন দিয়েছে? কারণ আসিফ নজরুল শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি সরকারের একটা পার্ট, একটা অংশ, একটা অর্গান সেই জায়গা থেকে। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে, আসিফ নজরুল যে ওখানে হেনস্থার শিকার হয়েছেন এটা তার প্রাপ্য ছিল। কেন প্রাপ্য জানেন? এই সরকার ক্ষমতায় আসার 4 মাস হতে যাচ্ছে। এই 4 মাসে এখন পর্যন্ত তারা 5% আওয়ামী দোসরকেও সরাতে পারে নাই। প্রত্যেকটা দূতাবাসে হাসিনার নিয়োগপ্রাপ্ত অ্যাম্বাসেডর বলেন, কর্মকর্তা বলেন, কর্মচারী বলেন, সবাই আছে। তো আপনি হাসিনার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের, ওই অফিসারদের ওখানে রাখবেন আর আপনি যাবেন, আপনাকে কি তারা স্যালুট জানাবে? তারা তো চাইবেই আপনাকে হেনস্থা করার জন্য। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সচিবালয় সব জায়গায় 55 চেয়ার হাসিনার দোসরদের দখলে। তারা এগুলো কেন করছে না আমরা জানি না। আমরা বারবার বলেছি এই জায়গাগুলোতে অতি দ্রুত সংস্কার করতে হবে। সংস্কার করে জনগণের সামনে নির্বাচনের একটা রোডম্যাপ অতি দ্রুত আপনাদের প্রকাশ করতে হবে। জনগণ তো ধোঁয়াশার মধ্যে বেশি দিন থাকবে না ভাই, কিন্তু তারা এটা করছে না। এগুলো না করলে সংকট আরো ঘনীভূত হবে, সমস্যা আরো বাড়বে। আর আমরা কথা বলা শুরু করবো, আপনারা বলেন আমরা বিরোধী দল না সরকারি দল। যদি আপনারা বলেন আপনারা সরকারকে সহযোগিতা করেন, সহযোগিতা করার জন্য প্রস্তুত। আর যদি বলেন যে না আপনারা বিরোধী দলের ভূমিকায় থাকেন, তাহলে আমরা কাল থেকেই বিরোধী দলের ভূমিকায় রাজপথে নামবো। সরকার আমাদের জানাক আমরা কোন জায়গায়। ধন্যবাদ। ধন্যবাদ ফারুক ভাইকে। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক জনাব জাহিদুল করিম চৌধুরী পলাশ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে আমার সালাম ও শ্রদ্ধা। আজকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভার সভাপতি রিপন সাহেব এবং উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, দীর্ঘদিনের সম্পর্ক, মাঝখানে অনেক বিচ্ছেদ হয়েছে। উনি যখন ঢাকার ডেপুটি মেয়র ছিলেন তখন নোয়াখালীতে আমার জেলায় উনি রাজবন্দী হিসেবে ছিলেন। ভাবির সাথেও আমার সেই চমৎকার একটা সম্পর্ক। তো সে আমাদের অনেক দিনের পুরনো স্মৃতি, যার কারণে ওনার প্রতি আমার অনেক শ্রদ্ধা। একই সাথে আছেন আমাদের যুগ্ম মহাসচিব সালাম ভাই, সুব্রত দা এবং আরো অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ। আসলে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা, আমরা দীর্ঘদিন যখন প্রবাসে অবস্থান করেছি, বিদেশে পালিয়ে বেরিয়েছি, তখন দেশে ব্যবসা বাণিজ্য গুটিয়ে যখন হাহাকার ছিলাম, তখন দেশের জন্য বিভিন্ন অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে টকশোতে বিদেশ থেকে যুক্ত হয়ে কথা বলার চেষ্টা করেছি। আপনারা যারা এই দেশের এই মাটিতে থেকে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন, একত্রতা প্রকাশ করেছি, সাথে থাকার চেষ্টা করেছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যে যখন এই 16 বছরে জেগে থাকা স্বৈর শাসকের পতন হলো, তখন জাতি যখন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেছিল, সেই স্বপ্নে যেন কেন ভাটা পড়েছে। কিন্তু এই ভাটাটা কেন পড়বে? আজকে আমাদের সকলের মনে এই প্রশ্নটা বারবার করে উকি যায়। কারণ স্বাধীনতার 53 বছরের ইতিহাসে আমাদের এই বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই আছেন। আমাদের তখন জন্ম হয়নি, কিন্তু স্বাধীনতার ইতিহাস আমরা পড়েছি, জেনেছি। 53 বছরের ইতিহাসে আমরা কখনো দেখিনি বাংলাদেশে এমন একটা আন্দোলন হতে। 2,500 থেকে 3,000 ছাত্র জনতার মৃত্যুর বিনিময়ে, লক্ষাধিক মানুষ আহত হওয়ার বিনিময়ে
যে স্বাধীনতার স্বাদ ভোগ করার দিন আমাদের কাছে এসেছে, আজকে আমরা কেন জানি তাকে হারাতে বসেছি, যেটা এই জাতির জন্য কখনোই কাঙ্ক্ষিত ছিল না। আপনারা যারা এখানে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন, নিশ্চয় আপনাদেরও কাঙ্ক্ষিত ছিল না। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমরা অচিরেই যখন প্রফেসর ইউনূস যখন এই সরকারের দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, তখন আমরা প্রবাসে অবস্থান করছিলাম, এসেছি তারপরে। কিন্তু তখন প্রবাসে বসেও আমরা কিন্তু একটা স্বপ্নের ভালো একজন অভিভাবক পেয়েছি, সেই আশায় ওনাকে আমরা অভিবাদন জানিয়েছিলাম, সমর্থন জানিয়েছিলাম। এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব, উনিও সমর্থন জানিয়েছে, জামাত বিএনপি সব দল এক কথায়, এবং সবাই মিলে কিন্তু এই সরকারকে গঠন করেছিল। কিন্তু প্রথম দিকটায় যখন দেখলাম যে একটা ছন্দ ছিল, রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিয়ে, বিশেষ করে বিএনপি এবং বড় রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে আলোচনা করে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছিল, তখন আমরা কিন্তু ভাবছিলাম যে জাতীয় ঐক্যটা ধরে থাকবে। প্রথমে আমরা এই সরকারকে কিন্তু এই সরকারের রূপে দেখতে চাইনি, আমরা এই সরকারকে দেখতে চেয়েছিলাম, আমাদের প্রস্তাব ছিল, তার আগে থেকে আমরা সবসময় বলে আসছিলাম একটা জাতীয় বিপ্লবী সরকার করা হোক। জাতীয় বিপ্লবী সরকার না করে তারা এখন না জাতীয় বিপ্লবী সরকার হলো, না তারা সাংবিধানিক সরকার হলো, তারা মাঝামাঝি একটা পর্যায়ে পড়ে বারবার আমাদেরকে একটা গোলক থালায় ফেলে দিচ্ছে। আজকে যদি আমরা জাতীয় বিপ্লবী সরকার সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রতিনিধিকে নিয়ে জাতীয় বিপ্লবী সরকার গঠন হতো, তাহলে মনে হয় না আজকে 101 দিনের মাথায় এই সরকারের অবস্থা বা আমাদেরকে একটু মৃদু সমালোচনার সুরে তাদের জন্য পাশে এসে আমাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হতো না, তাদের বিপক্ষে কথাগুলো বলতে হতো না। আজকে উপদেষ্টারা নিয়োগ হয়, যেন বলা হয় যে উচ্ছ্বরিত বিয়ে। আমাদের একটা প্রবাদ আছে, যাকে ইচ্ছা তাকে নিয়ে চলে যাচ্ছে তাকে উপদেষ্টা। প্রথম দফায় যা হলো সেটাও কিছুটা মন্দের ভালো, দ্বিতীয় দফায় নিল সেটা নিয়েও জনগণের আপত্তি ছিল, তৃতীয় দফায় যাদেরকে নেওয়া হলো সেটাও জনগণের প্রবল আপত্তি। আমরা শেখ বশির নামে শুনি, সেই শেখ থেকে আমরা বের হতেই পারি না। শেখ বশির নামে একজন শিল্পপতির কথা শুনি, সে হলেন মোস্তফা সারোয়ার ফারুকী সাহেব হলেন, কিন্তু ওনারা দুইজনই যথেষ্ট রকমের বিতর্কিত। কোন ভাবে, কোন জিন ওনাদেরকে, কোন ভূত তাদের নামগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারে যেদিন বাংলাদেশ আবারও উত্তপ্ত হয়ে উঠছিল সে নূর হোসেন দিবসকে কেন্দ্র করে, সেদিন কেন, কিভাবে, কোন পন্থায় আজকে পুরো জাতি এখনো সে অন্ধকারে, এখনো সরকারের পক্ষ থেকে সে ব্যাপারে খোলাসা করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো সংস্কার চাই, আবার আমরা নির্বাচন চাই, কিন্তু আমরা যখন মাঝে মাঝে সংস্কারকে গুরুত্ব দেই, আজকে আবার আমাদের বলতে ইচ্ছে করে আপনাদের এই ধরনের ঘোলাটে পরিস্থিতির কারণে সংস্কারের দাবিটা মানুষ কিন্তু ভুলে যাবে, তখন নির্বাচনের দাবিটা আরো অগ্রামগামী হয়ে যাবে। কারণ মানুষ বুঝতে পারবে আপনারা যে উপদেষ্টাদের নিয়োগ করছেন, যাদেরকে নিয়ে দেশ শাসন করছেন, শাসন করার অভিপ্রায় ব্যক্ত করছেন বা চলছেন, তাদেরকে দিয়ে এই দেশের সংস্কার হয়তো সম্ভব হবে না। জনগণের মনে যদি সেই সন্দেহ দানা বেঁধে থাকে, তাহলে অচিরেই হয়তো আপনাদের এই যে সরকারের জবনিকাপাত করবে, যেটা জাতি হয়তো এত সহজে আশা করে না। ব্যক্তিগতভাবে আমি নিজেও সেটা চাই না। আমরা তারেক রহমান সাহেবের সুরে সুর মিলিয়ে বলতে চাই, এই সরকারকে আমরা যৌক্তিক একটা সময় দিতে চাই, আমরা ওনার বক্তব্যের প্রতি সম্মান রাখতে চাই। উনি যেমনটি বলেছেন, বারবার বলেছেন, একবার নয় একাধিকবার বলেছেন যে আমরা এই সরকারকে কখনো ব্যর্থ হতে দিব না। এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, জাতি ব্যর্থ হবে। সুতরাং আমরা কখনো সেটা হতে দিতে পারবো না। সুতরাং উনি যেভাবেই বলুক, উনি কিন্তু শেষ ভরসা হিসেবে উনি সব বিতর্কের অবসান করে দেন, কিন্তু কয়দিন পরে আরেকটা ইস্যু তৈরি করে নিয়ে আসেন। কালকে রাতের 12টা, 1টা, 2টার সময় আমরা দেখলাম 4 জন উপদেষ্টাকে পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে সেই আহতদের পাশে, মানে দাবির মুখে সেখানে ওনাদেরকে বক্তব্য রাখতে। কেন আহতদেরকে এখনো আন্দোলন করতে হবে, এখনো কেন চিকিৎসার দাবি নিয়ে কথা হবে? বারবার কিন্তু জনগণের মনে এই প্রশ্নগুলো উকি পাচ্ছে। কি নিয়ে আপনারা এত ব্যস্ত থাকেন? আপনারা রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন, এখানে আমার প্রিয় ভাই শ্রদ্ধেয় নেতা ফারুক সাহেব বলেছেন যে দূতাবাসগুলো থেকে এখনো আওয়ামী লীগের যে দোসররা আছে তাদেরকে সরানো হয়নি। আর যদি না হয়ে থাকে, তাহলে বারবার এরকম বিড়ম্বনার শিকার হতে হবে, বাংলাদেশকে বিব্রত হতে হবে, আপনারাই প্রশ্নবিদ্ধ হবেন। আমরা দেখেছি আমাদের মুশফিকুল ফজল আনসারী সহ বেশ কয়েকজন,
প্রায় 26 জনের কাছাকাছি রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রবিহীন হয়ে আছেন ওনারা। তাদেরকে কোথায় পলায়ন করা হয়েছে এখন পর্যন্ত সেটা নির্দিষ্ট করা যায়নি। কাজের গতিটা এত কম কেন? আমরা কেন সেই জিনিসটা, আপনাদের সিদ্ধান্তের যদি এত কম হয়, তাহলে মানুষ যে আপনারা একটা সঠিক সময়, যৌক্তিক সময় সংস্কার করে যে আপনারা একটা সুন্দর নির্বাচনের পথে হাঁটবেন, আমরা সে বিশ্বাসটুকু সেভাবে কিভাবে রাখবো, জনগণ কিভাবে রাখবে, এটি আজকে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। এই ফাঁকে বাজারে দ্রব্যমূল্যের অস্থিরতা থেকে সবকিছু অস্থিরতা তো বেড়েই চলেছে। সেনাবাহিনীকে দিয়ে, সেনাবাহিনী আইন শৃঙ্খলাকে সহযোগিতা করছে, কিন্তু পুলিশ বিভাগ আমাদের এখনো সুন্দরভাবে সুস্থ ধারায় ফিরে আসেনি। 1 লাখ পুলিশের পদ এখনো শূন্য রয়েছে। সুতরাং সেই ব্যাপারেই বা আপনাদের কর্মসূচিটা কি, যাতে আসলে সুস্পষ্টভাবে একটা সুন্দর দিক নির্দেশনামূলক প্রত্যাশা আপনাদের কাছ থেকে আমরা আশা করি। আমরা মনে করি যে আপনারা অতি সত্বর আপনাদের কাজের গতিগুলোকে আরো ত্বরান্বিত করে, আরো কারো মুখ দেখা দেখি, কারো বিনিময়, কারো তদবিরের বিনিময়ে কাউকে উপদেষ্টা বা বিশেষ কোন পদে পদায়ন না করে আপনারা সঠিক ব্যক্তিকে বেছে নিন। বাংলাদেশের প্রতিভাবান মানুষের অভাব পড়েনি। আর যদি পারেন, আমি এই সভা থেকে দাবি জানাবো, খুব সত্তর আমি এই সরকারকে বলবো, তাদের বর্তমান যে অবয়ব আছে, এটা আমার শেষ বাক্য, শেষ আহ্বান, এটা আমি বিভিন্ন টকশোতেও বলে থাকি, যে এই সরকারকে বলবো তাদের এই বর্তমান যে অবয়ব আছেন, এই অবয়বের পরিবর্তন এনে, এই গতি প্রকৃতির পরিবর্তন এনে তারা যদি সকল রাজনৈতিক দলকে নিয়ে যদি আরেকটা জাতীয় বিপ্লবী সরকার করে, আমার মনে হয় অনেক প্রশ্নের মীমাংসা হবে, জনগণের অস্থিরতা কমবে। আর যদি এটা না হয়, তাহলে আপনারা একা দেশ চালাতে চাচ্ছেন, এই অপবাদ নিয়ে আপনাদেরকে পালাতে হবে, সেটা আমরা কখনোই আশা করি না। আমরা একটা জাতীয় বিপ্লবী সরকারের জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই। ধন্যবাদ সবাইকে, অসংখ্য কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ পলাশ ভাইকে। আমি লক্ষ্য করতে পারছি যে আমাদের অনেকের মন খারাপ হচ্ছে। আমি তাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম, আবারও ক্ষমা চাচ্ছি যে যেহেতু আমরা গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য লড়াই করছি, কাজে আমরা কার পরে কে বসলাম, কার পরে কে বক্তব্য দিলাম, এই জায়গাটা মনে হয় আমাদের মনে করা ঠিক হবে না বলে আমি মনে করি। কারণ এখনো কিন্তু সংগ্রাম শেষ হয়নি। কাজেই কে বড় কে ছোট, এই জায়গাটা প্লিজ আমি আপনাদের কাছে করো জোরে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করবেন যে আমি আপনাদের যথাযথ সম্মান দিতে পারিনি, এর জন্য। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি উত্তর জনপদের কৃতি সন্তান আমাদের মরহুম শফিউল আলম প্রধানের সুযোগ্য উত্তরসূরি জনাব রাশেদ প্রধান, দলীয় মুখপাত্র জাকপা। বলে দিয়ে যান, মিডিলে গেলে ভালো হয়, মিডিলে আসলে ভালো হয়। গুড বাই, ভেরি গুড বাই, সকল স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার জনাব সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে মিডিয়ার ভাই ও বোনেরা যারা যেখান থেকে শুনছেন, সবাইকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। রিপন ভাই বিগত 16 বছর ধরে যে আন্দোলনটা পরিচালনা করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে, এবং সংগঠনের নামও দিয়েছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই কারণে রিপন ভাইকে সবাই অত্যন্ত ভালোবাসে। না বেশি উপায় নাই তার ভূমিকার জন্য। আমরা যখন কোনো অনুষ্ঠান আয়োজন করি, অতিথি পেতে খুব কষ্ট হয়, আর রিপন ভাই হচ্ছে সেই মানুষ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও যখন আয়োজন করে অতিথি দিয়েই হল ভরে যায়, আলাদা করে অডিয়েন্সের প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ। তো আমি রিপন ভাইকে ধন্যবাদ জানাই, কারণ তিনি দীর্ঘদিন ধরে দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্লোগানটি দিয়েছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই স্লোগানটিকে অন্তরে ধারণ করে উনি যেভাবে করে দায়িত্ব পালন করেছেন দেশের জন্য, মানুষের জন্য, এবং যুগপৎ আন্দোলনের সময় তার যে ভূমিকা ছিল, আমরা সব সময় রাজপথে তাকে দেখেছি।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দকে দেখেছি। এই মঞ্চে আমার মনে হয় যারা বসে রয়েছেন প্রত্যেকেই যুগপৎ আন্দোলনের সময় যে ভূমিকাটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রেখেছিলাম, আমি সেই সময়টাকে স্মরণ করে আমার বক্তব্যের শুরুতেই সবাইকে অনুরোধ জানাতে চাই, অগাস্ট মাসের 5 তারিখের আগের ঐক্য আর অগাস্ট মাসের 5 তারিখের পরের ঐক্যর মধ্যে তফাৎ দেখা যাচ্ছে। এই তফাৎটা দৃশ্যমান। আমরা যতই মিডিয়ার সামনে এসে বলে থাকি আমরা একসাথে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে আছি, কিন্তু বাস্তবতা হচ্ছে অগাস্ট মাসের 5 তারিখের পরে আমাদের সেই ঐক্যটা দেখা যাচ্ছে না। সেখানে ফাটল ধরেছে। সেই ফাটলের সুযোগটা পাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, অন্য কেউ নয়। আজকে 101তম দিন ফ্যাসিস্ট শেখ হাসিনা পবিত্র বাংলার ভূমি ছেড়ে চলে যাওয়ার 101তম দিন। ভারতের সংবিধান অনুযায়ী এই জাতীয় আশ্রয়প্রাপ্ত মানুষকে কূটনৈতিক পাসপোর্টের আওতায় তারা 45 দিন রাখতে পারে। আজকে 101তম দিন ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। শেখ হাসিনা ভারতে বসে ফোনালাপ করছেন, ওনার পিতা শেখ মুজিবকে ত্যাগ করে ডোনাল্ড ট্রাম্পকে পিতা বানানোর নির্দেশনা দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আন্দোলন সংগ্রাম করতে চাচ্ছে আওয়ামী লীগ, আর আমরা সেটা প্রতিরোধ করার জন্য রাজপথে নামছি। এটা হওয়ার কথা ছিল না। এটা হওয়ার কথা ছিল না যে গতকাল রাতে রাজপথে এই বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা পা হারিয়ে, হাত হারিয়ে, চোখ হারিয়ে রাজপথে নেমে সুচিকিৎসার দাবি জানাবে। এটা হওয়ার কথা ছিল না। এটা হওয়ার কথা ছিল না। এই আন্দোলনে যারা শহীদ ছিল তারা এখনো অপেক্ষায় থাকবে যে কবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পাশে দাঁড়াবে, অর্থ সহায়তা দিবে, তাদের পরিবারের জন্য কিছু ব্যবস্থা করবে। এটা হওয়ার কথা ছিল না। সচিবালয়, প্রশাসন, এমবেসি থেকে শুরু করে আওয়ামী প্রেতাত্মারা যেভাবে এখনো তাদের কার্যক্রম পরিচালনা করছে, এটাও হওয়ার কথা ছিল না। আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক দল সমর্থন দিয়েছিলাম, এখনো সমর্থন দিচ্ছি। আমরা বারবার বলছি আপনারা ব্যর্থ হওয়া যাবে না, আপনারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। কিন্তু এর মানে এই নয় যে আপনারা আওয়ামী প্রেতাত্মাদের প্রশাসনের বিভিন্ন স্তর থেকে সরাতে দিনের পর দিন কালক্ষেপণ করবেন এবং ব্যর্থ হবেন। এর মানে এই নয় যে আওয়ামী প্রেতাত্মাদের নামের লিস্ট ভারত থেকে আসবে, রয়ের মাধ্যমে আসবে এবং আপনারা তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেবেন। এর মানে এই নয় যে আপনাদেরকে সমর্থন দেওয়ার নামে আমরা চোখের মধ্যে পট্টি বাঁধবো, মুখ বন্ধ করবো এবং প্রতিবাদ করতে পারবো না। আপনারাই বলেছিলেন ভুল হলে ধরিয়ে দিতে, আমরা বারবার আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। আপনারা দায়িত্ব গ্রহণ করার পর 3 মাস পেরিয়ে গেছে, আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করতে পারছেন না। রাষ্ট্র সংস্কার করবেন, কাকে নিয়ে করবেন, কোন পন্থায় করবেন, কবে করবেন, আপনারা বলতে পারছেন না। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি ভারতীয় প্রেসক্রিপশনে চলা শুরু করেছেন। ভারতের দেওয়া লিস্ট দিয়ে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োগ দিচ্ছেন। সচিবালয়ের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনারা আওয়ামী প্রেতাত্মাদের সরাতে পারছেন না, প্রশাসন থেকে সরাতে পারছেন না। অন্তর্বর্তীকালীন সরকার নামটাই স্পষ্ট। অতীতে একটা সরকার ছিল, সামনে একটি সরকার আসবে, মাঝের সময় সরকার। পুরা রাষ্ট্র সংস্কার আপনাদের দায়িত্ব নয়। জরুরি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দেশের মানুষকে গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন। প্রশাসনের থেকে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে, সচিবালয় থেকে, এমবেসি থেকে, প্রত্যেকটি জায়গা থেকে আওয়ামী প্রেতাত্মাদের সরানোর ব্যবস্থা করুন। যদি মনে করে থাকেন বিএনপি, জামাত, জাকপা, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক জোট আপনাদের সমর্থন দিয়েছে দেখে দিনের পর দিন, মাসের পর মাস আপনারা কালক্ষেপণ করবেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন, ভারত এবং রয়ের গোলাম হয়ে যাওয়ার চেষ্টা করবেন, বাংলাদেশকে আবারও ভারতের করদ রাজ্য বানানোর চেষ্টা করবেন এবং আমরা চুপ করে বসে থাকবো, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই
কথাবার্তা পরিষ্কার, রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করুন, নতুবা শেখ হাসিনার মতো আপনাদের বিরুদ্ধে তৌহিদি জনতার রাজপথে নামতে বাধ্য হতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক জাতীয় নেতৃবৃন্দ রয়েছে, তারা বলবেন। আমি শুধু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই নতুন যে সূর্যোদয়ের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে আর বিলীন করবেন না। প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। আওয়ামী প্রেতাত্মাদের আপনার চারপাশে রেখে আপনি যেই স্বপ্ন দেখছেন, বাংলার হাজারো শহীদ যেই স্বপ্নের কারণে রক্ত দিয়েছে, সেই স্বপ্ন পূরণ হবে না। অতএব এখনো সময় আছে, নিজের ভুলগুলোকে উপলব্ধি করুন, ভারতীয় প্রেসক্রিপশনকে বাদ দিন, সাচ্চা জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনার সাথে আমরা ছিলাম, থাকবো, কিন্তু যদি অন্যথায় হয়, আন্দোলন চলছে, ভোটাধিকারের আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ। সেই দিনের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি গাইবান্ধা 4 আসনের সাবেক এমপি জনাব মোহাম্মদ শামীম লাইসান লিঙ্কন ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আজকে এই প্রেস কনফারেন্সে সম্মানিত সভাপতি, আমি রাশেদ ভাইয়ের কথাটা একটু রিপিট করি, রিপন ভাই সম্বন্ধে এতটুকু বলি যে আজকে আমি অত্যন্ত অসুস্থ। উনি যেমন বললেন যে এখানে অডিয়েন্সের থেকে দেখা যায় আপনার নেতৃবৃন্দ পাওয়া আসলে খুব রাশেদ ভাইয়ের জন্য খুব ফেভারেবল একটা কন্ডিশন থাকে। আমি নিজেই হয়তো তার প্রমাণ। দেখতে পাচ্ছেন অসুস্থ অবস্থায় এই 16 বছরের দীর্ঘ সংগ্রামের এই আন্দোলন এবং আজকে যে বিষয়বস্তু, এটাতে আসলে না এসে পারা যায় না। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা। জাস্ট 2টা পয়েন্ট বলি। জাতীয় নেতৃবৃন্দ আছেন, বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই আছেন, আর বাকি যারা ডিস্টিংগুইশড আছেন তাদের নাম না বললেই নয়, তারা নিজেরাই নিজেদের পরিচয়। আমি একটু আউট অফ দ্য বক্স 2টা কথা বলে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মুহাম্মদ নামে একটা সূরা রেখেছেন। 47 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আয়াত সহ বললে সময় লাগবে, সময় কম, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, অতঃপর দেখেনি তাদের আগে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছে? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, অবিশ্বাসীদের জন্য আছে অনুরূপ শাস্তি। একই সূরার 22 নম্বর আয়াতে, প্রেক্ষাপট লম্বা, প্রেক্ষাপট সহ বলতে গেলে সময় লাগবে, আপনারা ব্যাটে বলে সামাজদারকে নিয়ে ইশারায় কাফিয়ে লাস্টে বুঝে যাবেন ইনশাআল্লাহ। 21 নম্বর আয়াতে বলছেন, 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্ষমতা পেলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আচ্ছা, নামাজের সাথে যাকাত, আকিমুস সালাহ, আতুজ যাকাত বহু জায়গায় বলেছে, তাহলে বোঝা যায় নামাজ যেখানে জাকাত সেখানে। ক্ষমতা পেলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, এই কথাটা কেন আসে? ক্ষমতায় গেলে বলে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। ক্ষমতায় পেলে যাদেরকে সাথে নিয়েছিলাম, যাদেরকে সহযোগিতা নিয়েছিলাম, তাদের যে চেতনা, তাদের যে চিন্তা ভাবনা, এটা সম্ভবত তোমরা আস্তে আস্তে ভুলে যাবে। কিছুটা আমরা দিক নির্দেশনা পাই, এটাকে বলে ইসলামাইজেশন। আপনি কোরআন হাদিসে যা বলেছে তার সাথে আপনি বাস্তব জীবন, এটা তো কালজয়ী, কিয়ামত পর্যন্ত এটা অনর, একটা দাড়ি কমাও চেঞ্জ হবে না। একই সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদের কাছে সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পরেও, আই রিপিট, সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পরও তারা পিছনে ফিরে যায়, শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় আর দেয় তাদেরকে মিথ্যা আশা। এটা পড়লাম সূরা মুহাম্মদের 3টা আয়াত। কোরআনে সূরা 10 নম্বর সূরা একটা আছে, সূরা ইউনূস।
শুরুতেই বলেছি সামাদার খেলে ইশারায় কাটিয়ে শেষে বুঝে যাবে ইনশাআল্লাহ। এই সূরার 12, 13, 14 আয়াতে খুব সংক্ষেপে বলে যাই, মানুষকে যখন দুঃখ ক্লেশ স্পর্শ করে তখন তারা শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে, অতঃপর আমি যখন তাদের দুঃখ ক্লেশ দূর করে দেই তখন সে এমন ভাবে চলতে থাকে মনে হয় যেন দুঃখ ক্লেশ স্পর্শ করার কারণে সে আমাকে কখনো ডাকেইনি। ভুলে গেছে যে 36শে জুলাই 35শে জুলাই কত মানুষ রোজা রেখেছে, কত মানুষ সারা রাত জেগে দাঁড়িয়ে কান্নাকাটি করেছে যে কালকে কি হবে আমার ছেলেটা রাস্তায়। যখন 36শে জুলাই পার হয়ে গেল, আজকে 100 ডেজ পার হয়ে গেছে, অলরেডি রাশিদ ভাই বলে গেছেন, এটা কিন্তু এই যে অবিসংবাদিত এই বাণীর মধ্যে লেখা আছে। মনেই হয় যে তারা আমাকে কখনো ডাকেইনি। এভাবেই যারা সীমা লঙ্ঘন করে তাদের কর্মকাণ্ডগুলোকে আমি চাকচিক্যময় বানিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা আশা দিচ্ছে, চাকচিক্যময় বানিয়ে দিচ্ছে, মনে হয় আমরা অনেক কিছু করে ফেলবো। মনে রাখতে হবে, এর পরের আয়াতে বলছেন তোমাদের পূর্বেকার বহু জনগোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা বাড়াবাড়িতে লিপ্ত হয়েছিল। এর পরের আয়াতে বলছেন, এটা দিয়ে আমি শেষ করে দিব, অতঃপর তাদের পর এই জালিমদের পরে তোমাদেরকে পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত করেছি এটা দেখার জন্য যে তোমরা কেমন কাজকর্ম করো। 100 ডেজ পরে আপনাদের কিন্তু দেখা হচ্ছে, মনে রাখবেন। আমরা এই পিছনের দিকে যদি একটু যাই, এই জাতি স্পষ্টভাবে দেখেছে কার কবরের মাটি সরানোর জন্য চেষ্টা করা হয়েছিল। সেই বজ্রকণ্ঠের আহ্বানে এই দেশের স্বাধীনতার সূচনা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের মাটি সরানোর চেষ্টা করা হয়েছিল। যেই পালের গোদা শেখ হাসিনা খুনি মাফিয়া এই চেষ্টা করেছিল, সেই দেশের মাটিতে কবরের মাটি পাবে কিনা আল্লাহু আলাম, সন্দেহ আছে। মনে রাখবেন, কাকে ভিটা বাড়ি ছাড়া করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাটন করার চেষ্টা করেছিল, মানুষের মন থেকে সরাতে পারে নাই। বারবারের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনকে বাজি রেখে বিদেশ থেকে ফিরে এসে সেই অন্ধকার কুঠুরি জেলখানায় তিনি নিজেকে সেখানে বসিয়েছেন, তারপরেও আপোষ করেননি। তাকে বাড়ি ছাড়া করার চেষ্টা করেছেন, কিন্তু নিজেরা দেশ থেকে পালের গোদা তার দলবল সহ দেশ থেকে পালিয়েছে, এখনো পালাবার পথ খুঁজছে। 100 ডেজ পার হয়ে গেছে, প্রবাসী সরকার করার ঘোষণা দেয়, এখনো নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে, একটাবার লাইভে ভিডিওতে আসার সাহস হয় না। হায় রে আমার প্রধানমন্ত্রী। তাহলে পিছনে ফিরে যাওয়ার চেষ্টা করলে মনে রাখবেন, পিছনটা খেয়াল করে দেখতে হবে। মনে রাখবেন, কার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান বিদেশ থেকে একটা স্কাইপের মাধ্যমে ভাবতে পারেন এত বড় একটা সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল, আপসহীন দল, সেটাকে কিভাবে এত ষড়যন্ত্রের মধ্যে ধরে রেখেছেন? আপনি ভাবতে পারেন? এটা ইমানের দাবি। আপনি যতই আমার কাছে থাকুন, যতই সংগ্রাম করুন, আপনার পদস্খলন হলে আপনার জায়গা নাই, এটাই ইমানের দাবি। আপনি ভাবতে পারেন 17 বছর ধরে তার সাথে সংগ্রাম করেছেন, তার নির্দেশনায় সংগ্রাম করেছে, এখন তার পদস্খলন দেখার পরে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছেন। এটা কি খুব আনন্দ নিয়ে করছেন? তার অন্তরে সেই কষ্ট হচ্ছে না? প্রতিদিন 2 দিন 3 দিন পর পর দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া হচ্ছে অমুক বহিষ্কার, অমুক অব্যাহতি দেওয়া হয়েছে, অমুককে সমস্ত পদ থেকে অব্যাহতি। এটা খুব আনন্দ নিয়ে দিচ্ছেন। দিস ইজ কল্ড ব্যাকবোন। এটাকেই বলে ইমানের দাবি। আপনি যতই আমার সাথে থাকুন, যখনই আপনার পদস্খলন হয়েছে, যখনই আপনি লেজুর বৃত্তি, চাটুকারি এবং চাঁদাবাজি এবং আরো অন্যান্য নিজের পরিচয়কে আপনি ভুয়া পরিচয় দিয়ে আপনি দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, সাথে সাথে ইউ আর নো মোর, ইউ আর আউট অফ মাই বক্স। এই হলো সেই মেরুদণ্ড, যার মেরুদণ্ড ভাঙার চেষ্টা করেছেন। সেই মেরুদণ্ডের উপর আস্থা রেখে, আল্লাহর উপর ভরসা করে কালকেই ভোট দিয়ে দেখেন এই দেশ ও জাতি তার আশায় একটা বুক বেঁধে আছে যে এই জাতি এবং এই দেশকে একটা সমৃদ্ধশীল জাতিতে পরিণত করবেন। এই জন্য আবারও বলছি, দেখুন আপনার সাথে আমাদের কোনো বিরোধ নাই। সূরা মুহাম্মদ, সূরা ইউনূস, এই দুটাকে আর যোগ দিয়ে বলতে হবে না। আপনারা একটু এইটাকে একসাথে করে এই দুটো সূরা একটু পড়ার চেষ্টা করুন, দিক নির্দেশনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবশেষে একটা জিনিস বলে যাই, সেটা হলো আপনার সাথে আমার ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে। ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে হলে নীতিটা কি সেটা একটু বলে শেষ করে দিই। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, বলে দাও তুমি নিজেই
হে আহলে কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, কাম ইনটু কমন টার্মস, তোমার সাথে আমার সাথে কিছু কমন টার্মস আছে সেটা নিয়ে আসা আলাপ করি। আপনার সাথে আমার সাথে যত ডিফারেন্স অফ অপিনিয়নই থাকুক, আপনার সাথে আমার সাথে কমন টার্মস হলো ভোটাধিকার। গত 17 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। আপনি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেন যে ভোটার হয়নি, সেও বলবে সবার মধ্যে একমাত্র কমন টার্মস হলো ভোটাধিকার। এত কিছু বলার পরেও যদি আপনি মুখ ফিরিয়ে নেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু, এবার সকলে মিলে বলো ইশহাদু বিআন্না মুসলিমুন, যে আমরা আমাদের আত্মসমর্পণ করেছি, আমরা যা বলার বলেছি, সো উই আর ফ্রি ফ্রম দ্য কনসিকুয়েন্সেস। আপনি কিন্তু কনসিকুয়েন্স ফেস করতে হবে। সবশেষে একটু বলে যাই, আপনার যে অর্জন আছে, নন গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট অ্যাটিটিউডে ফিরে আসুন। জাতির অভিভাবক হিসাবে গভর্নমেন্ট, এই পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার, এই অ্যাটিটিউডে ফিরে আসুন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দিকে যান, এবং এই 90% মুসলমানের দেশে, এই 16-17 কোটি ইমানদারের দেশে, এই মুসলিমের আঘাতে, মুসলিমের অন্তরে আঘাত লাগে, এই ধরনের লোকজনকে আপনারা আপনাদের সাথে একত্র করবেন না। এটা আমরা আমাদের নসিহা। সবশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আবারও আপনাদের এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনকে ধন্যবাদ জানিয়ে, আমাকে আমন্ত্রণ জানার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিঙ্কন ভাইয়ের বক্তব্য শুনলে আমরা আরো শিখতে পারতাম, বিশেষ করে আমরা ইসলামিক মূল্যবোধ এবং দেশ গঠনে। ওনার বাবাও সাবেক, ওনার বাবাও এমপি ছিলেন, উনিও এমপি ছিলেন। আমাদের সকলের প্রিয় লিঙ্কন ভাই অসুস্থ থাকার পরেও এসেছে, আমি ধন্যবাদ জানাই। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যারা তরুণ, বিশেষ করে তরুণগুলো দাবিদার, আমাদের এক সহযোদ্ধা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক ভাই আসছেন। আমি প্রোটোকল ব্রেক করে সবার কাছে অনুমতি নিয়ে তারেক ভাইকে আমি মাত্র 2 মিনিট একটু কথা বলার জন্য, 2 মিনিট, কারণ আমাদের সময় একদমই শেষ, যেহেতু তারেক ভাই আসছে। প্রথম দিকে নিতেন, এখন ভাই এখন বক্তব্য আছে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এখানে আমার সবাই বড় ভাই, আপনাদের ভালোবাসা জানাই। অন্তর্বর্তীকালীন সরকার, আচ্ছা ঠিক আছে। আমি দেখছিলাম যে সরকার আওয়ামী লীগকে সুবিধা দিচ্ছে। আমার প্রশ্ন হলো, আমরা কি আওয়ামী লীগকে সুবিধা দিচ্ছি না? ঠিক আছে, বিভিন্ন দলে দলে ঢুকছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢুকছে। যে মানুষটা লাঠি নিয়ে ছাত্র জনতাকে মারার জন্য উদ্যত হলো, মানে জয় বাংলা স্লোগান দিয়ে, এরা উল্টে যায় বলতেছে হাসিনা পালাইছে বইলে আমাদের সাথে মিছিলে ঢুকছে। ঠিক আছে, এটাই বলছি যে শুধু সরকার না, আওয়ামী ফ্যাসিবাদকে আমরা সবাই স্পেস দিচ্ছি, এবং এই স্পেস দেওয়া বন্ধ করার জন্য প্রথম যেটা জরুরি সেটা হলো প্রত্যেকটা এলাকায় যারা এই আন্দোলনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, লাঠি ধারণ করেছিল, এবং শেখ হাসিনাকে দেখানোর জন্য ছবি তুলেছিল, সেলফি তুলেছিল, এই যে আমি রাজপথে আছি শেখ হাসিনার জন্য, এই লোকগুলোর তালিকা কেন হবে না? তাই না? প্রত্যেকটা এলাকায় তালিকা ঝুলাই দিতে হবে, যাতে করে এই লোকটা গণ অধিকারে যুক্ত হতে না পারে, জামাতে যুক্ত না হতে পারে, বিএনপিতে যুক্ত না হতে পারে, আরো যে দল আছে কোন দলের জন্য যুক্ত না হতে পারে। কিন্তু এই উদ্যোগটা আমরা কেউই বলছি না, কেউই নিচ্ছি না। শুধুমাত্র আন্দোলনের তালিকা করলে হবে না, আহত তালিকা করলে হবে না, নিহত তালিকা করলে, নিহত সে তো মারাই গেছে। ঠিক আছে, সমাজকে বাঁচানোর জন্য প্রথম এই তালিকাটা করতে হবে। সবশেষে, যেহেতু অল্প সময়, বড় ভাইরা সবাই বলবেন, একটা দাবি রেখে যাই যে একটা কথা উঠছে, গণতন্ত্র মানে ভোটের জন্য বিপ্লব হয়নি। সবচেয়ে এই কথাটা খোঁচা মেরে বলা হচ্ছে। মূলত এটা আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদেরকে এটা বলা হচ্ছে যে ভোটের জন্য বিপ্লব হয়নি, অর্থাৎ তারা ভোটাধিকারকে অস্বীকার করতে চাচ্ছেন। কি ভাষায় অস্বীকার করছেন? শেখ হাসিনা যেরকম উন্নয়ন বলে অস্বীকার করেছেন ভোটাধিকারকে, ঠিক এখন এই জায়গাটা রিপ্লেস হয়েছে সংস্কার শব্দ দ্বারা।
এই ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা কিন্তু কখনোই অস্বীকার করিনি একটা রিলেভেন্ট টাইম দেওয়া হবে না, যৌক্তিক সময় দেওয়া হবে না, কিন্তু আমাদেরকে অসম্মান করা হচ্ছে। আজকে যেটা বলবো যে ভোটাধিকারকে প্রশ্ন করে, এই প্রশ্ন মানে ভোটাধিকার থামায় দেওয়ার জন্য প্রশ্ন করে, যেটা যেমন 16 বছর না খেয়ে আছে, ভোটের জন্য পাগল হয়ে গেছে, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করার যে অধিকার, এই অধিকার নিয়ে কেউ যদি প্রশ্ন করে, সেই প্রশ্নটাও ফ্যাসিস্ট কোশ্চেন কিনা, তাই না? ওইটাও স্বৈরাচারের প্রশ্ন কিনা? যে দেখেন, আমি না শুধু, যে কেউ যে কোনো মুহূর্তে একটা রানিং গভর্নমেন্ট আছে, সেই রানিং গভর্নমেন্টের বিরুদ্ধেও সরকার বলতে পারে আপনাকে এই মুহূর্তে মানি না, আমরা একটা ভোট চাই, তাই না? সুতরাং জনগণের এই ভোট চাওয়ার অধিকারকে প্রশ্ন করছে, এখন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আজকের এই সভা থেকে সেই প্রশ্নকে যারা প্রশ্ন করছে তাদের বোধোদয় হওয়ার অনুরোধ করছি যে আপনি যে প্রশ্ন করছেন, আগে নিজেকে প্রশ্ন করেন, আপনি যে 10 জন মিলে এখানে সরকার গঠন করলেন, এই 10 জন কে তালিকা করে দিছে? আমরা দেইনি, জনগণ দেয়নি, রাজনৈতিক দলগুলো দেয়নি। তাহলে কি হয়েছে? কিছু মানুষ একসঙ্গে হয়ে বলছে আমরা সরকার গঠন করলাম, বিষয়টা তো এরকমই, তাই না? তো তারা আজকে ভোটাধিকারকে চ্যালেঞ্জ করছে বা ওই ধরনের প্ল্যান করছে। তো তাদের মানে সম্বি হচ্ছে না। জাস্ট বেশি দূরে যাব না, এই 10 তারিখের যে প্রোগ্রামটা হলো, শেখ হাসিনা ষড়যন্ত্র করলো ছাত্র জনতাকে হত্যা করার জন্য। এই দিনে রাজনৈতিক কর্মীরা যদি মাঠে না থাকতো 10 তারিখেও, ঠিক আছে, 10 তারিখেও মাঠে যদি না থাকতো, তাহলে এই সরকার ওই দিনেও পতন হতো। শুধু তাই না, সামনে যতগুলো ইভেন্ট আছে, ততগুলো ইভেন্টে রাজনৈতিক কর্মীরা যদি মাঠে না থাকে, এই সরকার সেদিনই টিকবে না। এইটা প্রত্যেক দিন ঘুমানোর আগে ইউনূস সরকারকে হিসাব করতে হবে। এবং এই রাজনৈতিক টিমগুলোর সাথেই এখানে আপনার হলো, এটা এইরকম না, আসলেন 10 মিনিটের একটা বক্তব্য দিলেন, চলে গেলেন, আধা ঘন্টার একটা প্রোগ্রাম করলেন, হাসিনাকে গালিগালাজ করলেন, চলে গেলেন, আর রাষ্ট্রের দখল থাকলো। বিষয়টা এইরকম না। রাষ্ট্রের দখল মানে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় কর্তৃত্ব, হুকুমত, শাসন। এই শাসন বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে শক্তিশালী হতে পারত, কিন্তু আমরা প্রত্যেকটি জায়গায় দেখছি যে স্কিপ করার একটা টেন্ডেন্সি। যেমন আমরা যখন হলো যমুনাতে গেলাম, তখন আমাদেরকে একটা কথা বলা হয়েছে, আমরা তো মানে এক সরকারকে সরায়ে আরেক সরকারকে আনার জন্য আনিনি, ঠিক আছে? এই যে এক সরকারকে সরায়ে আরেক সরকারকে আনার জন্য আনিনি, তার মানে এটা একটা দুষ্ট ইচ্ছা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ ক্ষমতাকে এনজয় করার, প্রলম্বিত করার একটা মনোবাসনা প্রভাব পাচ্ছে, ঠিক আছে? এই মনোভাবনায়, এই বাসনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান সরকারের একটা শক্তিশালী বিরোধ তৈরি করছে, এবং এই বিরোধে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আরেক ভাইকে। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন ভাইকে। আজকে সবার সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম রিপন আন্দোলন সংগ্রামে বিশেষ করে গত 17 বছর ছোট্ট ছোট্ট কর্মসূচির মধ্যে দিয়ে জানান দিয়েছে জাতীয়তাবাদী দলের অথবা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, চাহিদা, বিশেষ করে প্রেস ক্লাব অঞ্চল ঘিরে মানুষকে জানিয়ে দেওয়ার যে সাহস, সেই সাহসের অন্যতম পুরোধা রফিকুল ইসলাম রিপন। আমার মঞ্চে উপস্থিত রয়েছেন আমার প্রাণ প্রিয় নেতা, শ্রদ্ধেয় নেতা, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা। বাম দিকে রয়েছেন দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, প্রাণ প্রিয় শ্রদ্ধেয় নেতা
আমাদের যুগ্ম মহাসচিব আব্দুল সালাম ভাই সহ নেতৃবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তৃতা শুনছিলাম আর ভাবছিলাম নেতৃবৃন্দ বক্তৃতা দিবেন, আসলে দেশে হচ্ছেটা কি। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট উচ্চারণ করেছেন, আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি পরাজিত হয়, দেশ পরাজিত হবে, জনগণ পরাজিত হবে। আমাদের শেষ মেশ 2000, তার আগে হাজার হাজার 17 বছরে নেতা কর্মীর গুম, হত্যা, আমাদের সন্তানদের রক্ত, এই রক্তের বিনিময়ে যে অর্জিত সরকার, সেটি পরাজিত বলেই বাংলাদেশ পরাজিত হয়ে যাবে। কিন্তু এর মানে এই নয়, এর মানে এই নয় যে আপনারা যা ইচ্ছা তাই করবেন। আজকে কারা উপদেষ্টা হচ্ছেন, কে নিয়োগ দিচ্ছেন, কে সার্চ কমিটির সদস্য, কারা, কোথা থেকে এই নামগুলো উঠে আসে। আপনারা বিশেষ ব্যক্তিত্বদের সরকারে নিয়ে যাওয়ার কথা, এরা কি বিশেষ ব্যক্তিত্ব? এদের কি রাজনৈতিক আইডেন্টিফাইড নাই? এরা কি বিগত সরকারের আমলে শেষের দুজন খুব ভালো অবস্থানে ছিলেন না? তাহলে তো বৈষম্যের কথা যে বলা হয়েছে, এরা বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেখানে এদের অবদান নাই। এরা সুবিধাবাদী গোষ্ঠী হলেও হতে পারে। আমরা সে লাইনে যাচ্ছি না। আমরা বলতে চাই, জাতীয়তাবাদী দলের 2 শীর্ষ নেতা আছেন, তারা বলতে চায় যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে শহীদ হয়েছে অথবা গুম হয়েছে, তাদের পাশে দাঁড়ানো এখনো এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ওই ফেসিবাদের প্রতাপ্তারা ঝেঁকে বসেছে। এবং চমৎকার ভাবে একটি চমৎকার জিনিস আমি বারবার বলি, মফস্বলে থাকার কারণে এইখানের পানি ওইখানে নিয়ে রং বদলানো হলো। অর্থাৎ অমুক জায়গায় তিনি চাকরিরত আছেন, আওয়ামী লীগের সুবিধাভোগী, তাকে পিরোজপুর থেকে রংপুর নিয়ে তার চেয়ে বেশি প্রমোশনের জায়গায় দিয়ে তাকে বহাল তবিয়তে রাখলো। এগুলো কারা করছেন? কোন দূতাবাসের ইঙ্গিতে হচ্ছে, অথবা কোন রয়ের এজেন্টরা এখনো তো বাংলাদেশের চারিদিকে ঘুরে ফিরে আছে? এই স্পষ্ট উচ্চারণ গতকাল বাংলাদেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী উচ্চারণ করেছে। 30টি জায়গায় তারা রেসিস্ট করেছে, যারা গার্মেন্ট শিল্পের ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে বিক্ষুব্ধ করে তোলা, অথবা বাংলাদেশকে ধ্বংস করে তোলা, অথবা বাংলাদেশকে অচল করে তোলার একটা চেষ্টা চালিয়েছে। ওদের কাছে আছে টাকা, সেই কালো টাকা চারিদিকে বিছিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যদি, এই সরকার যদি এই কালো টাকার উৎসমুখ বন্ধ না করতে পারে, এই সরকারকে সুস্থ থাকতে দিবে না। আর জনগণের আকাঙ্ক্ষা সেই নির্বাচন, সেই নির্বাচনের রোড ম্যাপ কখনো ঘোষণা হবে না। এই কারণে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বারবার আমরা উচ্চারণ করতে চাই, একই কথা বারবার উচ্চারণ করতে চাই, এই সরকারের কাজ মাত্র 2 থেকে 3টি। 1, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। 2, আওয়ামী লীগের প্রতাপ্তারা যে যেখানে আছে তাদের বের করে দেওয়া অথবা তাদের শাস্তির আয়তায় নিয়ে আসা। 3, নির্বাচন কমিশন পুনর্গঠন করে অচিরেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা, রোডম্যাপ দেওয়া। এর বাইরে খুব বেশি নড়াচড়া করলে জনগণ আবার রাজপথে নেমে যাবে, তা অনেকেই ঠেকাতে পারবে না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমি পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব লায়ন মোহাম্মদ ফারুক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি এবং আজকে যারা উপস্থিত আছেন সবাই আমার শ্রদ্ধাভাজন, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই, অন্যতম উপদেষ্টা মাননীয় এবং খালেদা জি, এবং যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সালাম ভাই, আরো উপস্থিত আছেন সুব্রত দাদা, আমি তাকে দাদা বলেই ডাকি, এবং অন্যান্য যারা আজকে উপস্থিত আছেন সবাইকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। সবাই নাম না নিয়ে সংক্ষিপ্ত বলার জন্য নির্দেশনা।
তো সেক্ষেত্রে আমি আসলে মানুষ যখন নিঃশ্বাস ছেড়ে দেয় তখন সেই মানুষ আর মানুষ থাকে না, সেটা একটা অন্য জগতের মানুষ হয়ে যায়, অথবা যার মুখ থেকে কথা বের হয়ে যায় ওই কথাগুলো আর ফেরত আসে না। আজকে আপনারা সবাই এখানে কথা বলেছি এবং শেখ হাসিনার ব্যাপারে, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে নীরবে নিবৃত্তে, সেনাবাহিনীর পাহারায় সেই 5ই আগস্ট পালিয়েছে। ওনার নিঃশ্বাস, বাংলাদেশের নিঃশ্বাস ওখানেই শেষ হয়ে গেছে। উনি এখন একটা মৃত লাশ। যদি ইন্টারপোলে আমাদের এখানে আন্তর্জাতিক যে আদালত, সে আদালত ওনার বিরুদ্ধে যদি ইন্টারপোলে যে অ্যারেস্ট করার জন্য যে আবেদন করছে, সেই আবেদনে ওনাকে নিয়ে এখানে একমাত্র উপায় হচ্ছে তাকে আইনের কাছে সোপর্দ করা এবং আইন তাকে যথাযথভাবে বিচার করে এবং প্রয়োগ করবে। প্রিয় বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুরা, আমি অল্প কথাই শেষ করব। যারা আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমি ব্যক্তিগতভাবে এখনো 2-1 স্যার বেঁচে আছে, দেখলে হয়তো তাকে সালাম করি। এখানে আমাদের পাশের প্রতি পিরোজপুরের অধ্যক্ষ আলমগীর হোসেন আছেন, উনি একজন অধ্যাপক। পিরোজপুরে ওনার কলেজে উনি অধ্যাপনা বা শিক্ষকতা করেছেন। কিন্তু আজকে ইউনূস স্যার, আমরা তার সমালোচনা করতেই পারি, কারণ আমি এখন রাজনীতি করি, সমালোচনা অবশ্যই করব। আপনার এমন কি প্রয়োজন হয়েছিল যে বর্তমানে একটি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের এমন কি প্রায়োরিটি ছিল যে বিতর্কিত এবং যিনি বিভিন্নভাবে সম্প্রীতি দেখান এবং একটা যদি পোস্ট দিতেন ফেসবুকে, তার বিপক্ষে 3টা ফেসবুকে তার স্ট্যাটাস আসতো, তাকে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমবেদনা জানিয়ে। তাহলে আমাদের যেখানে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, দ্রব্যমূল্য, সবাই আলোচনা করে দ্রব্যমূল্য, আমি একটু ধন্যবাদ জানাবো বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর মনসুর এইচ আহমেদকে, কারণ এই অর্থনীতির দিক থেকে কিছুটা উনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাবো। এটা আশা করি এটা একটা সফলতা। কিন্তু অন্যদিকে সফলতা যদি দেখতে যাই, সেই সফলতায় এই ফারুকের যে আজকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, সবাই বলেন তো আমাদের এই সংস্কৃতি মন্ত্রণালয়ের কি প্রায়োরিটি ছিল আমাদের জীবনের, যারা বিপ্লবের পরে একটা প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের রাজনৈতিক যত আমরা যুগপৎ আন্দোলনের সাথে ছিলাম, সেই আন্দোলনের 15 বছরে এবং ছাত্র জনতা আন্দোলনে যখন ওই জনতা কেটে গেছে, এবং আমি দেখেছি যখন প্রফেসর ডক্টর ইউনূস আহমেদ যখন দুবাই থেকে আসতেছে, ওনার ওই যে ব্যাগেজ আছে অনেকে নেওয়ার জন্য উদ্যত হচ্ছে বা নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু উনি কাউকে ব্যাগ ছাড়ে নাই, বিকজ সে একজন আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্যতা ব্যক্তি। কিন্তু আজকে ওনার চারপাশে যারা আছে সকলেই দেখা যায় তোষামদি, আমি ভাষাটা ব্যবহার করি যে চামচামির জন্য সবাই বসে আছে। আজকে আকিস কোম্পানির শেখ পরিবার, ওই যে লিমন ভাই বলেছে যে যারা 5ই আগস্টে শুধু আমরা ছাত্র জনতা না, আমাদের না, যারা মা বোনেরা বাসায় বসে রোজা রেখেছে তাদেরকে আজকে স্মরণ করতে হবে। আজকে কেন জাহানারা বেগমকে সেই পঙ্গু হাসপাতালে দিয়ে ওই যে জাতীয় পতাকাবাহী গাড়ির উপরে যারা আহত, তাদের গাড়ির উপরে উঠে কেন আবেদন জানাতে হবে যে আমাদের সুচিকিৎসার জন্য আপনারা কেন খেয়াল করতেছেন না? সেদিকে খেয়াল না করে ওই জাতীয় পতাকা গাড়ি উপরে যে তারা আহতরা, তারা আহ্বান জানাচ্ছে আমাদের ন্যায্য, এবং আমরা যারা স্কুল, কলেজ, মাদ্রাসায় যারা লেখাপড়া করি, আজকে পরিবারের একজনের উপরে ভরণ পোষণের ক্ষমতা আমরা সেটা পাচ্ছি না। আমরা এই পঙ্গু হাসপাতালে বলে বিনা চিকিৎসায় কাটাচ্ছি, ভুল চিকিৎসায় কাটাচ্ছি। আজকে তারা এখন ওই রাজপথে আছে। তাদের কি ছিল? তারা থেকে আপনাদেরকে যে লক্ষ লক্ষ টাকা চাচ্ছে, তারা চাচ্ছে একটা সুচিকিৎসা। সেখানে জাহানারা বেগম পালিয়ে আসছেন, ওই তার গাড়ি, সরকারি গাড়ি রেখে অন্য গাড়িতে আসছেন। প্রিয় বন্ধুরা, আমার কথা একদম ক্লিয়ার। আজকে যদি ডক্টর ইউনূস সাহেব
আপনি যদি এত সংস্কারের জন্য আপনাকে এখানে আনা হয় নাই, কারণ আপনি একজন বিপ্লবী সরকারের সাকসেসফুলের অন্তর্বর্তীকালীন সরকার। আপনার হিসাব করে এখানে নিতে হবে যে কোন কাজটা আগে করতে হবে। অতএব এদিকে খেয়াল রেখে আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনের পথে হাঁটেন। নির্বাচনের জন্য যে পদক্ষেপগুলো নিতে হয় সেইগুলোকে সংস্কার করেন, না হয় আপনার বিরুদ্ধে যেভাবে এখানে অন্তর্বর্তী সরকারের যে আমরা প্রতিবাদ সভা করতেছি, আগামীতে হয়তো রাস্তায় নামতো আমরা ভয় পাবো না। কারণ হচ্ছে একমাত্র বাংলাদেশের যে পরিবারটা সবচাইতে নির্যাতিত সেটা হচ্ছে জিয়া পরিবার। তাদের মামলাগুলো আপনি শেষ করতেছেন না, অন্য মামলাগুলোকে আপনি শেষ করে এবং আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছেন। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, জিন্দাবাদ। ধন্যবাদ ফারুক ভাইকে। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম ভাইকে। আমাদের দেশ নায়ক তারেক রহমান আরেকটি প্রোগ্রাম আছে, যার কারণে আমরা একটু সবাইকে অনুরোধ করছি যে তাড়াতাড়ি শেষ করে দেব। ধন্যবাদ রফিকুল ইসলাম। দীপককে ভাই বসে বলেন। উপস্থিত আছেন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ঢাকার সাবেক ডিপ্টি মেয়র, বীর মুক্তিযোদ্ধা, আন্দোলন সংগ্রামের প্রতিকৃতি, বারবার কারা নির্যাতিত নেতা এবং আজকের এই সভার বিশেষ অতিথি জননেতা আব্দুল সালাম, আমার বাম পাশে আছেন আমার শ্রদ্ধেয় নেতা, গুণীজন, বিশিষ্ট আইনজীবী সুব্রত দাস সহ এই সংগঠনের সর্বস্তর নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, এখানে এসে আমার একটা ভুল ভেঙেছে, অথবা আমি আরেকটা দিক নির্দেশনার একটা পথ লক্ষ্য করলাম। তা হলো যে এত সহজে, এত তাড়াতাড়ি একটা সরকার প্রায় 15 বছরের একটা যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম 9 বছর 9 মাসের সশস্ত্র বিপ্লব, আর আজকে থেকে প্রায় 60 থেকে 70 বছর আগে ফ্যাসিস্ট অর্থাৎ হিটলারের যুগ, নাৎসিবাদ, সেই নাৎসিবাদের পরে আবার 70-80 বছর পরে একটা ফেসিবাদী, নাৎসিবাদী আর ফেসিবাদী একটা সরকারের মধ্য দিয়ে যুদ্ধ বিগ্রহ, আন্দোলন সংগ্রামের জেল, জুলুম, হত্যা, নির্যাতন, গুম, এত কিছুর মধ্য দিয়ে অর্জিত হয়েছে 5 তারিখ, অর্থাৎ 5ই অগাস্ট। এই 5ই অগাস্ট শুধুমাত্র 5 তারিখেই কিন্তু শুরু হয়নি। যদি 5 তারিখে শুরু হতো অধিকার আন্দোলন, তাহলে খালেদা জিয়ার বিরুদ্ধে কেন মিথ্যা মামলা দিয়ে, তাকে মিথ্যা সাজা দিয়ে তার জীবনকে শেষ করে দেওয়া হয়েছে এমন অবস্থা। যদি খালেদা জিয়া সেদিন এই ফ্যাসিস্ট সরকারের সাথে কোন আপোষ করতেন, অর্থাৎ যখন তত্ত্বাবধায়ক সরকার বিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের বিল দিয়ে সেই বিলটিকে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন আনলেন, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের জাতীয়তাবাদী দল অর্থাৎ এই গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষ খালেদা জিয়ার সাথে ঐক্যবদ্ধ হয়ে বললেন, নো, যে রক্তের বিনিময়ে, যে ত্যাগের বিনিময়ে যে তত্ত্বাবধায়ক সরকার
বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত লাভ করেছে এবং সেই তত্ত্বাবধায়কের মধ্য দিয়ে আমরা পরবর্তী নির্বাচনগুলো চাই এবং তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত না দেওয়া পর্যন্ত আমি বেগম খালেদা জিয়া কোন নির্বাচনে অংশগ্রহণ করব না। তারপরে যত রকম দুর্যোগ বলেন, যত রকম হামলা মামলা যাহা কিছু দরকার, তৎকালীন সরকার অর্থাৎ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার খালেদা জিয়াকে জেলে নিলেন, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হলো, একজন এমপি ইলিয়াস আলীকে গুম করার থেকে শুরু করে প্রায় 1000 নেতা কর্মীকে গুম করলেন। তারপরে কিন্তু এই স্বৈরাচারী সরকারের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতান্ত্রিক দলগুলো তার সাথে আপোষ করে নাই বিদায় 5 তারিখের জন্ম হয়েছে, 5ই আগস্টের জন্ম হয়েছে। এই সরকারকে বলতে চাই, শুধুমাত্র 5ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের সৃষ্টি হয় নাই, 15 বছরের আন্দোলন সংগ্রাম হত্যা নির্যাতনের মধ্য দিয়ে এই সরকারের সৃষ্টি হয়েছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকবেন, তার বিরুদ্ধে 11 সরকার যে মামলা দিয়েছিলেন সেই মামলার ধারাবাহিকতায় সমস্ত মিথ্যা মামলার মধ্য দিয়ে তাকে দেশান্তরিত রাখলেন। তার বিরুদ্ধে অনেক অনেক মামলা দিয়েছেন, কিন্তু তারেক রহমান বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে নিলেন সাজা দিলেন, তিনি আবার জাতির কাছে ঘোষণা দিলেন, যেমন জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের ঘোষণা, জাতীয় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, তদ্রুপ তারই সত্তা তারেক রহমান এ দলের দায়িত্বভার গ্রহণ করে তিনি জাতির উদ্দেশ্যে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত না, যতদিন পর্যন্ত না এই স্বৈরাচারী সরকারের পতন না হবে, এই ফ্যাসিস্ট সরকারের পতন না হবে, আমি তারেক রহমান বাংলাদেশের জনগণের পাশে আছি, থাকবো সর্বদিন পর্যন্ত। তার নেতৃত্বে বাংলাদেশের 64টি দল ঐক্যবদ্ধ হয়েছে। আমার ভাই এখানে আমার পাশে আছেন। যে নির্বাচনগুলো হয়েছে, কোন নির্বাচনে আমাদের গণতান্ত্রিক দলগুলো অংশগ্রহণ করে নাই, তারেক রহমানের সাথে নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলেন। সর্বশেষ আমি সংক্ষেপে শেষ করতে চাই বলি, সর্বশেষ ছাত্র জনতার আন্দোলন, এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে 5 তারিখে যেটা আমি শুরু করেছিলাম, অর্থাৎ শুরুর ধারাবাহিকতা দিয়ে 5 তারিখ এবং এই ছাত্র জনতা আন্দোলনের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমস্ত রকম সাহায্য সহযোগিতা দলকে ঐক্যবদ্ধ করে সমস্ত দলকে ঐক্যবদ্ধ বলেছেন। আজকে ছাত্র জনতার আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে এই স্বৈরাচারী সরকারের পতনকে ত্বরান্বিত করতে হবে। তাই আমরা সেই দিন এদেশের মেহনতি সমাজ, এদেশের গণতান্ত্রিক সমাজ এবং সমস্ত দলগুলো ঐক্যবদ্ধভাবে এই ছাত্র সমাজকে সহায়তা করে 5 তারিখের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা ধারণা করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার আসবেন। প্রফেসর ইউনূস সাহেব একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা, একজন ব্যক্তিত্ব, তার নেতৃত্ব হয়তোবা যে কারণে এত মায়ের বুক খালি হলো, যে অধিকার আন্দোলন নিয়ে এত ছাত্র জনতা নিহত হলেন, হয়তোবা দ্রুত তিনি ক্ষমতা গিয়ে একটি নির্বাচন দিবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ একটি সত্যিকারী শাসন ব্যবস্থা পাবে, একটি ন্যায় বিচারের শাসন ব্যবস্থা হবে, অধিকার আন্দোলন বাস্তবায়ন করবে। কিন্তু তার ব্যতিক্রম আজকে এখানে সবই যা দেখলাম, যে অনেক বলেন আন্দোলন শুরু হয়ে যাবে, তা আপনাদের কথাবার্তা দেখে তো মনে হয় এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। কেন হলো এই আন্দোলন? কি কারণে আজকে এই সরকার বিতর্কিত হয়ে গেল? কি দরকার ছিল এই বশিরউদ্দিনের? কি দরকার ছিল এই ফারুকের? কেন তাদেরকে দিলেন? আপনারা কার অধিকার নষ্ট করে ছাত্র জনতার এবং দীর্ঘ সংগ্রামের যারা নিহত হলেন তাদের রক্তের উপর বেইমানি করে আজকে এই বশিরউদ্দিন এবং ফারুককে নিচ্ছেন? এটার পেছনে কি রহস্য আজকে জাতিকে জানাতে হবে। কি প্রয়োজন ছিল তাদেরকে নেওয়া? আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার বানিয়ে দ্রুত একটি জাতীয় সরকার ঘোষণা দিবেন, জাতীয় নির্বাচন ঘোষণা দিবেন, যার নেতৃত্বে যার মধ্য দিয়ে একটি সুন্দর শাসন ব্যবস্থার জন্য, একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি সরকার প্রতিষ্ঠিত হবে। আপনারা সে কথা না বলে পাশ কাটিয়ে বলে সংস্কার করতে হবে। একটু ধৈর্য ধরেন। যে সরকার চলে গেছে আরেকটা সরকার আসবে এমন কিছু আশা করছেন না। বিদ্রুপাত্মক ভাবে কথাগুলো বলেন। নো,
এই জন্য আপনাদের দায়িত্বটা হয় নাই। দ্রুত নির্বাচন দিন, নির্বাচনের অধিকার আন্দোলনে দ্রুত নির্বাচন দিন। এই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রটার যত অপকর্ম ইতিপূর্বে হয়েছে তাদের ন্যায় বিচারের মধ্য দিয়ে তাদের বিচার হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আর চাই না এই তত্ত্বাবধায়ক সরকার আর কোন তুষ্ট বিদ্যমান, আর কোন গণতান্ত্রিক অধিকারে নিয়ে আপনাদের পাশে ঘুরতে হবে এমনটা আমরা আশা করছি না। আজকে দেশের মানুষের কথা ভাবেন, আজকে জাতীয় দলগুলোর কথা ভাবেন, আজকে দেশ কি চায় তা ভাবেন। সেই ভাবনার মধ্য দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে দ্রুত একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল সালাম ভাইকে। আমি পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ গণ ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনাব সুব্রত চৌধুরী। সম্মানিত সভাপতি, আপনাদের সকলের প্রিয় ভাই রিপন ভাই, আমাদেরও ভাই, ছোট ভাই স্নেহাস্পদ বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই আছেন, দীর্ঘদিনের রাজপথের সাহসী সৈনিক। আর আমার ডান পাশে আরেক সালাম ভাই আছে, আমার একই পেশায় আমরা আছি। জাতীয় নেতৃবৃন্দ, সমবেত বন্ধুগণ, গতকাল নাকি আমাদের এই সরকারের 100 দিন পার হয়েছে। 100 দিনের হাল হকিকত নিয়ে কথা বলার ইচ্ছা ছিল এবং ভাবছিলাম যে 101 দিন শুভ হালকাতায় এই সরকারের পক্ষে কিছু কথা বলবো। কিন্তু দুর্ভাগ্য আপনাদের আমাদের গত রাতে যে ঘটনাটি ঘটে গেছে জাতির জন্য অত্যন্ত লজ্জাস্কর। 36 জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সুষ্ঠু তালিকা আমরা করতে পারি নাই গত 100 দিন। যারা আহত মৃত্যুশয্যায় আছেন, কয়দিন পরে অনেক আহত ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। শিশু হত্যা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে দেশের হাসিনা এই যে জঘন্য হত্যাকাণ্ডগুলো করলো। প্রায় 20,000 ছাত্র যুবক তরুণরা আহত হয়েছে। আপনাদের তো প্রথম এজেন্ডাই হবার কথা ছিল যে এইসব বিষয়ে মনোযোগী হয়ে ফার্স্ট প্রায়োরিটি শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা, তাদের বিষয়ে মেমোরিয়াল কোথায় কিভাবে হবে সেগুলো সুনির্দিষ্ট করা, আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা, যারা অন্ধ হয়ে গেছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আপনি জাতিকে তো পুরা হতাশ করে দিয়েছেন। 3 মাসের মধ্যে আপনি তো আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না। কথা ছিল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সবাইকে নিয়ে একটা গেট টুগেদার বা কিছু একটা করবেন, সেটাও ডেট ঠিক করে করতে পারছেন না। আপনি শহীদ ফাউন্ডেশন করেছেন, সেখান থেকে সাহায্য সহযোগিতা দেওয়ার কথা, সেগুলো থেমে থেমে যাচ্ছে কেন? কারণটা কি? আপনারা যদি না পারেন ছেড়ে দেন। ফার্স্ট প্রায়োরিটি হবে এদেরকে বাঁচানো, এদের পাশে থাকা। তারপরে আসেন আপনি 10টা কমিশন করিয়া আমাদেরকে ঝুলাই রাখছেন, মূলা ঝোলাচ্ছেন না। এইসব মূলা ঝোলানোর কাজ হবে না।
10টা সংস্কার মানে কি পুরো রাষ্ট্র আপনি পরিবর্তন করে দেবেন? এটা সম্ভব? সবকিছু আপনি পরিবর্তন করতেছেন, সবকিছু পরিবর্তন করা যায় না। আপনি নির্বাচন কমিশনের কোন অ্যাক্টিভিটিস আমরা দেখছি না, কোথায় যেন হারিয়ে গেছে। কখন আপনি কমিশন নিয়োগ করবেন, তারপরে কখন ভোটার লিস্ট করবেন? মনে হচ্ছে ওই যে একজন উপদেষ্টা বোধহয় বলছিল যে ফেসিস হাসিনা 7 জানুয়ারির পরে যে কয়টা দিন পার করেছে সেই কয় মাস ছাড়া আরো বাকি বছরগুলো নাকি আপনারা থাকবেন। কি বলা যাবে? আরে খায়ের বাংলাদেশের জনগণকে চেনেন না? হ্যাঁ, ক্ষমতায় এত লোক। কালকে রাতের ঘটনার পরে 4 ঘন্টা লাগছে কয়েকজন উপদেষ্টা সেখানে যাওয়ার জন্য। লজ্জা হয়নি আপনাদের? এটা নিয়ে আবার ওদেরকে আন্দোলন করতে হবে। আহত আমার তরুণ ভাইরা যারা মৃত্যুর যন্ত্রণায় প্রত্যেকদিন দিন অতিবাহিত করছে, তাদেরকে আবার বলছেন আজকে নাকি দুপুরে মিটিং হবে। এসব নাটক বাদ দেন। আমরা নাটক, মহানাটক বহু দেখেছি। দয়া করে এখন তো মনে হচ্ছে আপনার একটা বোঝা। শেখ হাসিনা গেছে, ফেসিস গেছে, মাফিয়া গেছে, ইউনুসের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে। আপনি কিসের জলবায়ু সম্মেলনে গেছেন? শূন্য শূন্য দেখাচ্ছেন আমাদেরকে। নিজের দেশের জলবায়ুর খবর রাখেন? এখানে রাজনৈতিক আওয়াজে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, সেটা উপলব্ধি করার আপনাদের কেউ নাই এখানে। কতগুলো জঞ্জাল উপদেষ্টা তৈরি করেছেন, কথা বলতে জানে না, হাঁটতে জানে না, কোন কোঅর্ডিনেশন নাই এদের মধ্যে। খুবই দুর্ভাগ্যজনক এটা। দয়া করে এগুলো বাদ দেন। আগামী 100 দিন প্রত্যেকটা দিন আপনাদের হিসাব নিকাশ দিতে হবে। এই অশুভ কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। সারা দেশের জনগণ, সমস্ত রাজনৈতিক দল, যুবক তরুণ সবাই বৈষম্য বিরোধী। এদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবেন না। আপনাদের কর্মকাণ্ডের কারণে একে অপরের প্রতিপক্ষ বানাচ্ছেন। এখানে কেউ প্রতিপক্ষ না, আমরা সবাই এক। তাদের আত্মত্যাগ আর 17 বছরের আত্মত্যাগ একই সূত্রে গাঁথা। এটা নিয়ে কেন আমাদের মধ্যে ভাগাভাগি হবে? যুগে যুগে আমাদের ছাত্র তরুণ যুবকরা 52 সন থেকে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে। 69-এর গণ অভ্যুত্থানে ছাত্র তরুণরা আমাদের বিজয় এনে দিয়েছে। 90-এ অনেকে এখানে আছেন, 90-এর সৈনিকরা তাদের অভ্যুত্থানে একসাথে বাধ্য হয়েছে। কখনো বিরোধ হয় নাই, কখনো ছাত্র তরুণরা এই বিজয়কে একমাত্র তাদের বিজয় বলে দাবি করে নাই। তাহলে তো এত বড় বড় যে পরিবর্তন হয়েছে দেশে, তাহলে সবকিছুকে মিথ্যা হয়ে যাবে, ইতিহাস মিথ্যা হয়ে যাবে। সুতরাং এখন যে পরিবর্তনটা আসছে, নতুন করে যে আমরা আবার স্বপ্ন দেখলাম, 17 বছরের জগত্তর পাথরকে আমরা সরালাম সকলে মিলেমিশে, তার সুফল অতীতে যেমন 71-এ ব্যর্থ হয়েছে, 90-তে ব্যর্থ হয়েছে, এই গণ অভ্যুত্থানও আমরা ব্যর্থ হতে দিতে পারি না। জনগণের আশা আকাঙ্ক্ষা, তার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। এটা আপনারা বলেন, কিন্তু কাজে আরে ভাই, নন ইস্যু কতগুলো সামনে কেন আনেন? দরকার আছে এগুলোর? কার ছবি থাকলো আর কার ছবি গেল? মাহফুজ সাহেব, আমার কোনো প্রয়োজন ছিল না। আপনি একজন উপদেষ্টা, সেটা তো মনে রাখতে হবে। সেটা আপনারা তো রাষ্ট্রপতি ভবনে বললে যে কোনো কর্মকর্তাটা নামাতে পারত, আপনার নামাতে হবে কেন? আপনি জানেন এই যে ছবি টাঙানো, আপনারা এটাকে হাইকোর্টে নিয়ে গেছেন, মানে বিগত সরকার হাইকোর্ট থেকে রায় দিল প্রত্যেক ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে, অফিস আদালতে তুলতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানে তুলতে হবে। তুলছেন না? তারপরে কি হইল? যে হাইকোর্ট আদেশ দিল ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে, সে হাইকোর্টে এখন বঙ্গবন্ধুর ছবি নাই। যারা রায় দিয়েছে, যারা
রায় দিয়েছে, আপিল কোর্টে 1 নম্বর কোর্টে গিয়ে দেখবেন বঙ্গবন্ধু নাই হারিয়ে গেছে। সমস্ত জেলা আদালতে বঙ্গবন্ধু নাই হারিয়ে গেছে। হাইকোর্টের সমস্ত এজলাসে গিয়ে বঙ্গবন্ধুকে খুঁজে পাবেন না। তো রায় নিয়ে তো করেছেন, এখন কোথায় গেছে বঙ্গবন্ধু? তাই তো। তারপরে সেখানে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য বানাইছে ভিতরে ইনার গার্ডেনে। আমাদের বিচারপতিরা প্রায় কারণে অকারণে সেখানে মিটিং করতো। কারা করত? শপথবদ্ধ রাজনীতিবিদ আমাদের বিচারপতিরা। ভাই কোথায় গেছেন আপনারা? এখন কোথায় গেছেন শপথবদ্ধ রাজনীতিবিদ? আমরা যখন এটার বিরোধিতা করলাম, আমাদের বিরুদ্ধে কন্টেম্প মামলা করে দিল সমস্ত আইনজীবী নেতাদের বিরুদ্ধে। এখন তো সব পালিয়ে গেছে। এবং সেই বঙ্গবন্ধুর এটা ভাস্কর্যটা কালো কাপড় দিয়ে ঢাকিয়ে রেখেছে। লজ্জা করে না? আপনারা গিয়ে একটু দেখে আসেন ঘটনাগুলো। আরেকটা দেখেন, হাইকোর্ট থেকে রায় দিচ্ছে জয় বাংলা স্লোগান, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ম্যান্ডেটরি করে দিছিল না? আরে এখন যারা রায় দিছিল এখন থেকে তাদের মুখ থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বের হয় না। আমাদের জজ সাহেবরা যা করেছে গত 15 বছরে, মানে কোন বক্তৃতায় আপনি যদি না বলেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী। কোন বক্তৃতায় না বলেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী। আর এখন যারা রায় দিয়েছিল ওরা তো পালাইছে, আর নিজেরাও এখন আর বলে না। সুতরাং ইতিহাস কাউকে ক্ষমা করে না। এই জন্যই বলি ইউনূস সাহেব সময় থাকতে সাবধান হয়ে যান। আমরা অনেকে সম্মান করি, আন্তর্জাতিক খ্যাতিমান, ওইটা দিয়ে কোনো কাম হবে না। দেশের মানুষের মুখে যদি আপনি হাসি ফোটাতে না পারেন, তাদের অধিকার, তাদেরকে যদি বঞ্চিত করেন, এই যে ভোটাধিকার নষ্ট করেছে হাসিনা, সেটা খুব দ্রুততম সময়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এটা নিয়ে এদিক সেদিক করবেন না, না হলে ইতিহাসের কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত দাকে। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত করছি বাংলার সূর্য সন্তান, ঢাকার রাজপথের লড়াকু সৈনিক, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাইকে। বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাই। ভাই সরেন ভাই। সোনামণি স্টিল নিচে নেমে যান। হ্যালো, আজকের এই সংগ্রামী সভাপতি, বিগত সরকারের ফ্যাসিবাদী আমলে যে কয়জন তরুণ নেতা এই প্রেস ক্লাব কেন্দ্রিক আন্দোলন গড়ে তুলেছেন, বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে মিছিলে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য আজকে সভার সভাপতি রিপন, এখানে উপস্থিত আছেন সুব্রত দা, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে সময় কম, আপনারা শুনেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমাদের আরেকটি সভা আছে, সেখানে যেতে হবে। সুব্রত দা ঠিকই বলেছেন, কিন্তু কথাটা এই, ইতিহাস বলে যে আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, কিন্তু কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। এতে আবার বারবার ঘুরে ফিরে সেটাই প্রমাণ হয়, গতকালকে সত্যি খুবই খারাপ লেগেছে আজকের পত্রিকা দেখেও, যেটা আমরা দেখলাম, যারা বিগত আন্দোলনে বলবো না, শুধু 5ই আগস্টকে কেন্দ্র করে তার কাছাকাছি সময়ে আন্দোলনে যারা
অঙ্গ হারিয়েছেন, বিভিন্নভাবে আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য তারা সেখানে উপদেষ্টাকে ঘেরাও করে রেখেছিলেন। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই। আজকে সরকারের লোকজন, উপদেষ্টারা বা তার কাছাকাছি যারা আছে তাদের মধ্যে অনেকে বলেন যে ধৈর্য ধরেন। আমরা তো ধৈর্য ধরে আছি। শেখ মুজিব এরকম বলছিল, ধৈর্য ধরেন, 3 বছর কিছু দিতে পারবো না। কিন্তু 3 বছরে দেখা গেছে দেশটাকে দুর্ভিক্ষ দিছিলেন, তখন তার কেউ ধৈর্য ধরে নাই। এই সরকারকেও বলবো, ধৈর্য তো ধরে আছে, কিন্তু ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন পিছাবেন, সেটাও সবাই মেনে নিছে। কিন্তু যেগুলো বেসিক নিড, অতীব জরুরি, সেগুলো তো আপনি দিতে পারছেন না। আজকে যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন? এটা তো একদম ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার, সেটাও তো আপনি কার্যকর করতে পারছেন না। পাশাপাশি যেটা যে সেই সরকার আমলে নিজেরা চুরি, বাটপারি, লুট করার কারণে যে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে, সেই সমস্ত দাম কমানোর তো আপনাদের কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তো 1 ফুটাও কমে নাই, বরঞ্চ বাড়ছে। শাকসবজির দাম, যেটা তো আমরা ইম্পোর্ট করে আনি না, সেটাও আজকে কমাইতে পারেন না আপনি। তাহলে কি করতেছেন? বিদ্যুতের দাম কমান নাই, বিদ্যুতে হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করছে, সেই সমস্ত আইন তো এখনো বাতিল করেন নাই, বা তাদেরকে তো ধরেন নাই। যে শুধু ব্যাংক যারা লুটপাট করে নিয়ে গেল হাজার হাজার কোটি টাকা, তারা তো এখনো বহাল তবিয়তে আছে, তাদেরকে তো আপনি আইনের আওতায় আনেন নাই। তাহলে ধৈর্যটা কোথায় ধরবো আমরা? ধৈর্যটা কোথায় ধরবো? আপনি পানির দাম কমাইতে পারেন নাই, আপনি ট্যাক্স কমাতে পারেন নাই, অহেতুক ট্যাক্স যে সমস্ত সরকার বাড়িয়েছিল সেগুলো তো কমাতে পারেন নাই। ধৈর্যটা আপনি কোথায় ধরতে বলেন? খালি বলেন রাজনীতিবিদরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আর ভাই, ক্ষমতার জন্য পাগল না, আমরা তো 17 বছর ধরে আন্দোলন করছি। 17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কাজে সেই আন্দোলনটা বৃথা যায় নাই। সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে কিন্তু অভ্যুত্থান হয়েছে, এবং আজকের এই সরকার আপনার ক্ষমতায় আপনারা অধিষ্ঠ হয়েছেন। এবং আমরা বলি, এই সরকার আমাদের সরকার, এই সরকারে আমরা ক্ষমতায় নেতা। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ব্যর্থ হলে কি পরিণতি হবে সেটাও তিনি বলেছেন। সেই কারণে আমরা যে সমালোচনা করি, এটা তো আপনার ভালোর জন্য করি, যে আপনি এই কাজগুলো করেন। উপদেষ্টা বাড়াবেন, আমরা তো বলেছি উপদেষ্টা বাড়ান, কিন্তু জনগণের চিন্তার বহিঃপ্রকাশ তো করতে হবে, জনগণের পছন্দের মানুষ তো হইতে হবে। যে যাদেরকে নিলেন তারা এই সমাজে কতটুকু কাজ করতে পারবে, কতটুকু পরিবর্তন আনতে পারবে, তাদের উপর জনগণের কতটুকু আস্থা আছে, সেই আস্থাশীল লোকগুলোকে আপনারা নেন, তাহলে তো জনগণের কোনো বাধা থাকবে না। এর জন্যই বলেছি যে এখন থেকে যে কোনো কাজ এই সরকার করতে হলে, গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে, আমি বলবো আন্দোলনকারী সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। তা না হলে তারা ভুল করবে না। শুধু আমরা বলেছি যে এই সরকার সেই ফ্যাসিবাদের প্রেতাত্মা যারা আছে তাদের কাঁধে ভর করে তারা যদি টিকে থাকতে চায়, তাহলে এইরকম ভুল হবেই। এই ভুল আমাদের কাছে কাম্য না। কাজেই বলবো, এই সরকারের এখনো সময় আছে। আমরা বলবো সময় আমরা দিতে চাই, জনগণ দিতে চায়, কিন্তু সেই সময়টা তো কাজে লাগতে হবে। 100 দিন পার হয়ে গেছে, কিন্তু সময়টা কতটুকু কি দিতে পেরেছেন জনগণ তো সেটা হিসাব কিতাব করবেই। তা না হলে কি হবে? তা না হলে যেমনি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করেছে, কয়দিন পরে আপনাদেরকেও যাতে না বলে
যে 5ই আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়েও আপনারা সেই কাজ করছেন। এটা যাতে কেউ না বলে, এখন থেকেই আপনাদের সেই ব্যাপারে সচেতন হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। কারণ পরিষ্কার কথা যেটা আমরা বলতে চাই, পরিষ্কার কথা বলতে চাই, যে যত কথাই বলেন, সেই স্বাধীনতার আগের থেকে ভোটের জন্যই লড়াই করছি আমরা, ভোটের জন্যই লড়াই করছি। পাকিস্তান আমার ভোটের অধিকার দেয় নাই, লড়াই করেছি। 7ই মার্চের বক্তৃতা শুনে দেখেন কি আছে সেখানে। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমার ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, সেটার জন্য লড়াই করেছি। গত 17টা বছর আমরা লড়াই করেছি ভোটের জন্য। ভোটের কথা বলবো না, আমরা তো কি বলবো? জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে না, আমরা এটা চাবো না, তা কি চাবো? একটা অনির্বাচিত সরকার চাবো? কোন অবস্থাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। যদি থাকে তাহলে আরেকটা ফ্যাসিস্টের জন্ম হয়। যেমনি এখন অনেকে উকি ঝুঁকি যাদের বক্তব্যে অনেকটা সেই রকম মনে হয়, সেই রকম মনে হয়। কাজে বক্তব্য দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকা দরকার। আমরা চাই ভোটের অধিকার মানুষ ফিরে পায়। সরকারে কারা থাকবে সেটা জনগণ ম্যান্ডেট দিবে, কারা সরকার, কারা রাষ্ট্র পরিচালনা করবে, এটা পরিষ্কার। এই ব্যাপারে কোনো আপোষ নাই, এই ব্যাপারে কোনো আপোষ নাই। কোন ব্যক্তি, কোন গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না জনগণের ম্যান্ডেট ছাড়া। এই জন্য আমরা দেশ স্বাধীন করি নাই, এর জন্য 5ই আগস্টের অভ্যুত্থান হয় নাই। এই কথাটা মনে রাখতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে শুধু এটাই বলবো, ক্ষমতার চেয়ারটা খুব মজার, ক্ষমতার চেয়ারটা খুব মজার, কিন্তু আবার খুব রিস্কও আছে, এটাও মনে রাখবেন। শেখ হাসিনা ক্ষমতার চেয়ারে বসার পরে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। মনে করেছিল সেই 41, 42, 50 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। তারা আবার সরাইকে তার ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল প্রতিবেশী রাষ্ট্র। আর এখানে একটা বিশেষ শ্রেণী ব্যুরোক্রেসিতে আমলাদের মধ্যে, আবার রাজনীতিবিদদের মধ্যে কিছু কিছু জায়গায় বিশেষ শ্রেণীতে সৃষ্টি করেছিলেন। মনে করছিলেন এদের উপর নির্ভর করেই ক্ষমতায় থাকবেন। কিন্তু জনগণের শক্তির কথা তিনি চিন্তা করেন নাই। কিন্তু একটা কথা পরিষ্কার যেটা সত্য, দুইটা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যায় না। একটা হলো জনতার শক্তি, আর একটা হলো প্রকৃতির বিপক্ষে দাঁড়িয়ে। ঝড় যখন আসে তখন মসজিদও দেখে না, মন্দিরও দেখে না, তখন কিন্তু সব উড়ায় নিয়ে যায়। ঠিক তেমনি জনতার শক্তি আপনারা দেখেছেন যে কিভাবে গণভবনের ইট ভেঙে নিয়ে গেছে, শেখ হাসিনার খাট ভেঙে নিয়ে গেছে, শেখ হাসিনার শাড়ি কিভাবে নিয়ে গেছে। এটা হলো আক্রোশ। যে গণভবনে বসে জনগণের উপর অত্যাচার চালিয়েছেন, ওগুলো মনে করছে এটা একটা প্রতীক। এই যে ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্টের অঙ্গ হানি করে আমি নিয়ে গেলাম, সেটার উপর একটা থুতু মারলাম, সেটার উপর একটা ঢিল মারলাম। এটা হলো তার প্রতিবাদ। সেই কারণে এই দুইটা শক্তির বিরুদ্ধে কেউ কোনোদিন জয়লাভ করতে পারে নাই। এই সরকারকেও বলবো যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, এখনো যেমনি আজকে পঙ্গুদের এটা হচ্ছে, এখনো কিন্তু 71-এর মুক্তিযুদ্ধে যারা পঙ্গু হয়েছিলেন, এখনো আমরা দেখি অনেকে ভিক্ষার থালা নিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়ায়। একটা জাতির জন্য এটা কখনো মঙ্গল না, এটা কলঙ্ক। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো, এই সরকারকে আমরা সময় দিয়েছি, আমরা দিতে চাই, কিন্তু ভবিষ্যতে যাতে এই সমস্ত আবল তাবল সিদ্ধান্ত না হয়, যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলনকারী প্রতিটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই যাতে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, সরকার কিভাবে পরিচালনা হবে, কোন সিদ্ধান্তটা আগে দরকার, কোন সিদ্ধান্তটা পরে দরকার, অবশ্যই যাতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নেওয়া হয়।
তাদের এককভাবে ইচ্ছা হলে একটা করে ফেললাম, এটার জন্য এই দেশের মানুষ রক্ত দেয় নাই, এটার জন্য শহীদরা শহীদ হয় নাই, এটার জন্য অসংখ্য ছাত্র জনতা পঙ্গু হয় নাই। এই বিষয়টা তাদেরকে মনে রাখতে হবে। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না ভাই ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকের প্রধান অতিথির বক্তব্যের আগে প্রধান অতিথির অনুমতি ক্রমে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সম্মানিত সভাপতি এবং আজকের এই মিটিং এর সভাপতি জনাব কে এম রকিবুল ইসলাম রিপন ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনুরোধ করছি একটু চুপ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি গণমানুষের নেতা আমাদের সকলের প্রিয় জনাব মাহমুদুর রহমান মান্না ভাই, বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই, অ্যাডভোকেট সালাম ভাই, সুব্রত দা, ফারুক ভাই, লিয়াকত ভাই, পলাশ ভাই, লিঙ্কন ভাই, মোশারফ ভাই, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সকলকে এই সংগ্রামী শুভেচ্ছা। আমি বক্তব্য দিব না, আমি দু একটি কথা বলে আমার কথা শেষ করব। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে অনেকের বক্তব্য দিতে পারিনি এবং অনেকের বক্তব্য আমরা শুনতে পারিনি, এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং সকলকে যথাযথ মর্যাদা দিতে পারিনি। বন্ধুরা, আমরা আজকে যে অন্তর্বর্তী সরকার আছেন সেই সরকার তলে তলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা দেখতে পেরেছিলাম তখন যাত্রাপালার সংসদ, এখন আমরা দেখতে পাচ্ছি এনজিও সরকার। কিন্তু হঠাৎ করে এনজিও সরকারে আবার ঢুকে গেল সংস্কৃতি সরকার। আমরা যে ফারুকি এবং হত্যা মামলার যে আসামি, এই দুইজন মানুষকে যখন তারা উপদেষ্টা নিয়োগ দিয়েছে, বাংলাদেশের মানুষ হতভম্ব হয়েছে। কারণ বাংলাদেশের মানুষের রক্তের দাগ শুকায় নাই, কবরের মাটি শুকায় নাই, বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। অন্তর্বর্তী সরকারে যিনি আছেন তার ডাইনে এবং বামে আওয়ামী লীগের প্রেতাত্মা এবং ভারতের প্রেতাত্মারা তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, কিন্তু তিনি রাজনীতিবিদ না। কাজেই তাকে রাজনীতিবিদদের পরামর্শ নিতে হবে। যেই ডায়াসে যারা আছেন তাদের পরামর্শ, দেশনায়ক তারেক রহমানের পরামর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শ না নিলে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস বিতর্কিত হবেন, এটাই হলো বাস্তবতা। তার প্রমাণ ইতিমধ্যে আমরা দেখেছি। ফারুকি এবং আরেকজন হত্যা মামলার আসামিকে তারা উপদেষ্টা নিয়োগ দিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অতিলম্বে আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব এই দুইজন যে উপদেষ্টা তাদেরকে প্রত্যাহার করার জন্য। যদি না করা হয় তাহলে আমরা যেমন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে 5ই আগস্টে ভারতে দাঁড়িয়েছি, তেমনি পরিস্থিতি সেদিকে এগুচ্ছে বলেই আমরা মনে করছি। কাজেই এই সরকারে যারা আছেন তাদেরকে জনগণের ভাষা বুঝতে হবে, জনগণের মন বুঝতে হবে। যদি বুঝতে ব্যর্থ হন তাহলে তাদেরও পালাতে হবে বলেই এদেশের মানুষ মনে করে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় নাগরিক ঐক্যের সংগ্রামী সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
জনসভাপতি আমার দুই পাশে বসে আছেন দুইজন সালাম, একজন আছেন সুব্রত দায়, আগে বক্তৃতা করেছেন, খুবই নাকি ভালো বক্তৃতা করেছেন। আমি প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমার আসতে দেরি হয়েছে। ক্রাইসিস গ্রুপের একজন কনসালটেন্ট হঠাৎ করে আসছেন, ওনার আর সময় নাই, উনি কথা বলতে চান এবং বুঝতে চান কি চলছে দেশে। আমি মনে করলাম যে ক্রাইসিস গ্রুপকে আমাদের ক্রাইসিস সম্পর্কে একটু বলা উচিত। এই কথা বলতে গিয়ে একটু দেরি হলো। আপনারা কিছু লস করেনি, আমি মানে যেমন সালামের বক্তৃতা তো শুনলাম, কিন্তু দাদার বক্তৃতা শুনতে পারলাম না, অন্যদেরও বক্তৃতা শুনতে পারলাম না। আমি গত কালকে দুটো টক শোতে ছিলাম, গিয়ে শুনলাম যে একেবারে 6 লাখ নাকি হয়ে গেছে শাহবাগ চত্বর আহত, যুদ্ধ একেবারে এই যে আন্দোলনের মধ্যে দিয়ে আহত যারা, তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে সেখানে অপেক্ষা করেছেন। তাদের কিছু দাবি দেওয়া আছে, যেটা গতকাল দুপুর বেলা হয়েছে। আপনারা দেখেছেন যে দুটো হসপিটাল থেকে, পঙ্গু হাসপাতাল এবং ওইখানে একটা ন্যাশনাল ইনস্টিটিউট আছে, সেই জায়গা থেকে বেরিয়ে তারা যেহেতু ওইখানে স্বাস্থ্য উপদেষ্টা ভিজিট করতে যাবেন, তার সাথে কথা বলতে চায়। তাদের দাবির মধ্যে আছে সুচিকিৎসার ব্যবস্থা করা, আর্থিক সহায়তা দেওয়া, নামের লিস্টগুলো ঠিক মতো করা হয়েছে কিনা সেটা দেখা। মানে আমি প্রথমে আপনাদের বলি, আমার কাছে মনে হচ্ছে যে বেশ বড় রকম সংকটের মধ্যে পড়ে যাচ্ছি আমরা দিন দিন। আমি আবার বলি, বেশ বড় রকম সংকটের মধ্যে পড়ে যাচ্ছি অথবা পড়ে গেছি। কারণ মানে এরকম হয় না যে ওই ঝিকে মেরে বউকে শেখাতে হয়, কিন্তু সেরকম তো শেখাতে পারছেন না। আপনি যাকে এখন শেখাবেন, তাকে শেখাতে গেলে যদি তার আঘাত বড় হয়, তাহলে আমাদের উপর সে আঘাত লাগতে পারে। অবাক লাগে আমার, কত সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ ডক্টর ইউনূসের মতো এত বড় একজন ব্যক্তিত্বকে প্রস্তাব করে বিদেশ থেকে ডেকে এনে রীতিমতো সম্বর্ধনা দিয়ে দায়িত্ব দিল। উনি এই 1000, 10, 15, 20 আহত যে সমস্ত বীর যোদ্ধারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এত বড় আত্মত্যাগ করে তাদের পরাজিত করলেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না। ওনাকে সবাই বলে উনি খুব বড় পারফরমার করে দেখিয়েছেন, গ্রামীণ ব্যাংক করে, ক্ষুদ্র ঋণ করে, গরিব মানুষের উপকার করে, এগুলো অনেক রকম কথাবার্তা, যার জন্য নোবেল পেয়েছেন। নতুন করে তিনি করছেন সোশ্যাল বিজনেস, এটাও নাকি সারা দুনিয়ার লোকজনের মধ্যে অনেক আকর্ষণ তৈরি করেছে। কিন্তু বাংলাদেশে ক্ষমতা নেবার পরে, বাংলারা পছন্দ করে দায়িত্ব পাবার পর থেকে 100 দিনেরও বেশি হয়েছে। এই সময় যদি হিসাব করেন, তাহলে আমাদের মধ্যে, মানুষের মধ্যে আশা তেমন সঞ্চার করছে না। যে বিষয় নিয়ে এখানে করা হয়েছে সেটা তো মানে একটা স্টুপিডিটি, মানে একটা ছেলে খেলা একেবারে ক্ষমতা নিয়ে। কি রকম করে এই দুজন মানুষকে নিলেন, কার বুদ্ধিতে নিলেন, কিছু বলে না। এই সরকারে কিন্তু এইটা একটা ব্যাপার হয়েছে, তারা কোনো প্রশ্নের জবাব দেওয়ার দরকার করে না। তারা কোন প্রশ্নের জবাব দেওয়া দরকার মনে করেন। এই জন্য আমি বলছি, ধরেন এই যে আমরা সবাই বলছি, এই দুজন মানুষ বিশেষ করে কি করে আসলো উপদেষ্টা পরিষদে, কার পছন্দ, কে তাদের নাম প্রথম বললেন? আপনাদের মনে আছে, সবাই যখন নির্বাচনের কথাবার্তা জিজ্ঞেস করছেন, তখন প্রধান সেনাপতি বলেছিলেন 1.5 বছরের মধ্যে দেশে নির্বাচন করা সম্ভব। সেনাপতি বলে কথা না, তাকে তার প্রশ্ন করা যায় না, কেউ করেনি। কিন্তু তার 1 দিন 2 দিন পরে আইন উপদেষ্টা বলেছিলেন সংস্কার টস্কার করে আগামী বছরের মধ্যে, মানে 25 সালের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। 1 দিন বা 2 দিন পরে তিনি বলেছেন। এই কথা বলবো আর আমি কেউ নই, এটা কেবল প্রধান উপদেষ্টা বলতে পারেন। আমাদের দেশে বর্তমানে যে উপদেষ্টা নিয়োগ করা হয়, সেটা কিভাবে? কেবলমাত্র প্রধান উপদেষ্টাই সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন। উনি যদি বলেন একে আমি রাখতে চাই আমার ক্যাবিনেটে, তিনি থাকবেন। যদি বলেন না উনি থাকতে পারবেন না, বা তাকে আমি পছন্দ করছি না, তাহলে তিনি থাকতে পারবেন না। আমি আপনাদের এই সমাবেশ থেকে, আপনারা অনেক রকম দাবি হয়তো করেছেন, কিন্তু আমি প্রথম বলি, আমি জানতে চাই কার পরামর্শে এই দুজনকে দেওয়া হয়েছে, কি বিবেচনা।
এত বড় অভ্যুত্থান, এত রক্তদান, কতগুলো বছর ধরে সংগ্রাম, তারপরে যে বিজয়টা হলো, বিজয়ের পরে এমনিতেই সরকারকে আমি খুব দ্বিধান্বিত দেখি। তারা এই যে ফ্যাসিবাদের পরাজয়ের পরে বাংলাদেশে গণতন্ত্র কিরকম করে আনবেন, গণতান্ত্রিক ব্যবস্থা কিরকম করে প্রতিষ্ঠা করবেন, একটা ভালো নির্বাচন কিরকম করে করবেন, এই সম্পর্কে খুব স্পষ্ট ধারণা আমাদের কাছে দিতে পারেননি, কোনো কথা বলেননি। শুধু গতকালকে আজারবাইজানে একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারের সময় ডক্টর ইউনূস বলেছেন নির্বাচনের তারিখ আসবে সংস্কারের সাথে সাথে। আবার বলি আপনাদের, অনেকে বলছেন আগে সংস্কার করেন তারপরে নির্বাচন। তারা ঠিক কি বুঝে বলছেন তা আমি জানি না। কাজে সংস্কার শেষ হওয়ার জিনিসটাই, একটা রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত উন্নত করতেই থাকবেন। একটা বিষয়ের উপরে আপনি কাজ করবেন সেটাকে আরো সুন্দর দেখাবার জন্য। এটার শুরু নাই শেষও নাই, এটাই এভাবেই চলছে। পৃথিবীও এরকম করেই বদলাচ্ছে, মানুষও এরকম করে বদলাচ্ছে। সেই কারণে সংলাপ শেষ, সংস্কার শেষ করবেন কোথায় এরকম বলবার জায়গা নেই। বরঞ্চ এটাই হচ্ছে সত্যি যে সংস্কার চলতে থাকবে, যতদূর চলবে ততদূর করবো আমরা। এই সরকারকে বলতে হবে বা আমরা তাদেরকে বলতে পারি আপনি কি কারণে কতদূর সংস্কার করবেন। যেভাবেই দেখেন এই পুরো আন্দোলন হয়েছে কেন? গণতন্ত্রের জন্য তো, কথা বলতে দেয় না, জোর করে গ্রেপ্তার করে নিয়ে যায়, হত্যা করে, গোপনে হত্যা করে, আয়না ঘরে নিয়ে যায়। ব্যভিচার শুধু নয়, একটা বিভীষিকা বাংলাদেশে তৈরি হয়েছিল, আমরা তার থেকে মুক্তি চেয়েছি। নির্বাচনটা ধ্বংস করে দিয়েছিল। আমরা বলেছি এরকম নির্বাচন আবার হতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য। এটাই তো মূল। বলতে পারেন আমরা ভালো চিকিৎসা ব্যবস্থা চাই, সেটাই সরকার দেবে, অন্তর্বর্তী সরকার দেবে। আমরা যখনই বলছি সরকারের পদত্যাগ চাই, মানে আওয়ামী লীগ আমলে, আমরা জানি যে সাথে সাথে একটা নির্বাচিত সরকার আসবে না, একটা অন্তর্বর্তী সরকারই আসবে। আমরা বলেছি অন্তর্বর্তী সরকার, অনেকে বলেছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট বলে, কিন্তু কেয়ারটেকার সরকার বলিনি। কেন? কেয়ারটেকার সরকার মানে 3 মাসের সরকার। 3 মাসের মধ্যে সে সবকিছু করতে পারবে? নাও পারতে পারে, কারণ এর আগের কেয়ারটেকার সরকার 3 মাসে পারে নাই, 2 বছর লেগেছিল। আর এখনকার পরিস্থিতি দেখেন, এই বিগত সরকার পুরা প্রশাসনকে নিজের দলীয়করণ করবার জন্য এতই অন্যায় অত্যাচার করেছে যে পুলিশ বাহিনী শুধু টাকা কামাই করাইকে মনে করছে তাদের কাজ। জনগণের জন্য কোনো দরদ নাই, অযথা কোনো কারণ ছাড়া মানুষকে অত্যাচার করবার জন্য তাদের পকেটের মধ্যে ইয়াবা ঢুকে দিয়ে মামলা দিয়েছে, যাকে ইচ্ছে ধরে চলে গেছে, কাউকে কাউকে মেরে ফেলেছে। ওই পুলিশের উপরে যখন আন্দোলন হয়েছে তখন মানুষ তো লেগে যাবেই, তাদের রাগ তার প্রকাশ হবে, ক্ষোভের প্রকাশ হবে। এবং দেখেছেন হয়েছে অনেক জায়গায়, পুলিশকে পিটিয়ে মানুষ হত্যা করেছে, তারপরে গাছের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কাজ খুব ভালো হয়েছে কি বন্ধ হয়েছে ওসব বিতর্কের মধ্যে যাচ্ছি না। গণ আন্দোলনের জোয়ারের মধ্যে ঘটেছে, কিন্তু আমরা বলেছি এটা বন্ধ করতে হবে, বন্ধ হয়েছে। এবং তারপরে পুলিশ ভয়ে আর আসে না। এই পুলিশ কতদিনে আসবে? কতদিনে পুলিশ একটা হবে যাকে দিয়ে ভোট করানো যাবে? কতদিনে একটা প্রশাসন হবে যে প্রশাসন দিয়ে ভোট করা যাবে? কতদিনে একটা নির্বাচন কমিশন হবে ভালো, যে নির্বাচন কমিশন সারা দেশে গ্রহণযোগ্য ভোট করতে পারবে? এটা ওনারা বলবেন, আমি বলবো। পুলিশকে সাজাবার কাজ আমি করতে পারবো? আমি কি সরকারে আছি? সালাম কি সরকারে আছেন? এই সালাম সরকারে আছেন, বিএনপি কে সরকারে আছে, তারা সরকারে আছেন, তারা বলবেন আমরা নির্বাচনের উপযোগী প্রশাসন সামগ্রিক যা যা লাগে তা এতদিনে তৈরি করতে পারবো। ধরেন তাদের যদি 2 বছর সময় লাগে, সেই 2 বছরের মধ্যে তারা যদি একটা ভালো ওষুধ নীতি করে, ভালো স্বাস্থ্য নীতি করে, ভালো চালের নীতি করে, ভালো বিচার ব্যবস্থা করেন, করুক, আমরা তো মানা করছি না। জনগণের কল্যাণের জন্য যা যা করা যায় করবেন। কিন্তু প্রধান কাজ কি আপনার? প্রধান কাজ হচ্ছে আপনি গণতন্ত্র নির্মাণ করবার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। বিএনপির কোন কোন নেতা আমি বলেছি মাঝে মাঝে, ভাই আপনারা এমন এমন টাইমে এমন কথা বলেছেন, লোকজন একটু ভুল বুঝছে, কিন্তু তাদের দাবি তো ঠিক ছিল। আপনাকে রোডম্যাপ দিতে হবে। আপনি বলবেন না আপনার এই সংস্কার করে নির্বাচনে যেতে কতদিন লাগে? আপনি কি অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারেন নাকি? অন্তর্বর্তী সরকার কেমন হবে? অন্তর্বর্তী সরকার মানেই হলো একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়ার মধ্যেকার সময়। তার একটা সরকার কতদিনে যেতে পারবেন? বলবেন না আপনি, আপনিই তো আছেন, আমি তো বলবো। ওনারা এইটা এখন পর্যন্ত বলেননি। আমরা বললাম যে আপনারা পারছেন না, অনেকগুলো সমস্যা হচ্ছে। এই যে আহত যারা, যাদের জীবন গেছে,
এদের ক্ষতিপূরণ দেওয়া, তাদেরকে সাহায্য করা, তাদেরকে চিকিৎসার জন্য সাহায্য দেওয়া, এগুলো দিতে পারছেন না কেন? কতগুলো লোক কি হয়েছে, আহত আছে, এখন হসপিটালে কতগুলো আছে, লিস্ট যদি করেন 15,000। আচ্ছা 1 কোটি টাকা করেও যদি দেন, খুব সরাসরি আমি বলি, এই আহত লোককে যদি 1 কোটি টাকা করে দেন, অনেক বেশি বলছি, খুব বলতে পারি, কিন্তু তাহলে কত হবে? 15,000 কোটি টাকা, 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকার বাজেট আমার দেশে, যারা দেশ রক্ষা করলো প্রায় জীবন বাজি রেখে, তাদের এই টাকা দিতে আপনাদের এত সময় লাগবে কেন? এত গড়িবসি কেন? কেন পারলেন না? সেই জবাবটা আমি চাইতে পারি এখন। সেই জবাব চাইলে যদি আপনার মনে কষ্ট হয়, আপনি জবাব দিতে না পারেন, তাহলে বলছি আপনি আমার কথার জবাব না দিলেও জনগণের কথার জবাব আপনাকে দিতে হবে। একইভাবে এই কথা বলছি, কেন এরকম দুজন লোক উপদেষ্টা পরিষদে গেল, তারও জবাব আপনাদেরকে দিতে হবে। আমাদের একটা সমস্যা হয়েছে কিনা, যখনই সরকারটা আসছে, আমাদের এই সরকার তো আমরাই প্রস্তাব করেছি, আমরা বলেছি যে ঠিক আছে এই সরকারকে আমরা সমর্থন দেব। আমি আমার কথা বলছি, আমি সব সময় বলেছি এই সব সমর্থন নিঃশর্ত নয়, আপনি ঠিক মতো চলবেন তাই সমর্থন করব। আমরা বিশ্বাস করি যে আপনারা এতদিন রাজনৈতিক ক্ষমতার লড়াই ছিলেন না, অতএব আপনারা ক্ষমতা দখলের চেষ্টা করবেন, তার দরকার নেই। ডক্টর ইউনূসকে আমি সামনাসামনি বলেছি, উনি আমার শিক্ষক, আমি প্রায় সময় বলি, তার সাথে আমার সেরকম সম্পর্ক আছে। আমি বলেছি আপনি কি আরো বেশি দিন ক্ষমতায় থাকার ভাবনায় আছেন নাকি? কি বলো? আমরা বললাম এই কারণে যে আপনি তো অনেক বড় মানুষ, বাংলাদেশের প্রধান উপদেষ্টার চাইতে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে অনেক বড়। এই জন্য আমি বিশ্বাস করি, মানুষ বিশ্বাস করে যে আপনি ক্ষমতার জন্য ধান্দাবাজি করবেন না। বলে না করবো না তো, দিয়ে দিতে চাইছি যত তাড়াতাড়ি। ওখানে গিয়েও বলেছেন, আজারবাইজানও বলেছেন, আমরা যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারি সেটার চেষ্টা করব। তাই যদি হয় তাইলে সেই কাজগুলো করেন। আমি ওই বিষয়ে যাবো না, লম্বা কথাবার্তা। কনস্টিটিউশন চেঞ্জ করবেন, কনস্টিটিউশনে এক একজন এক এক রকম প্রস্তাব দেবে, সেগুলো মিলাবেন কিরকম করে, কারোর সাথে তো কথাই বলেন না। কি চাই আর সালাম কি চাই জানেন না তো, তাই আমার সালামের মধ্যে ঝগড়া লাগলে আপনি মেটাতে পারবেন? আমরা দুজন ঝগড়া করলে সেই সংস্কার করতে পারবেন? অবশ্যই সংস্কার বলেন যাই বলেন, এই অন্তর্বর্তী সরকার চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাদেরকে সমস্ত শক্তিকে, যারা যারা অংশী, তাদের সাথে কথা বলে যেটার ব্যাপারে ঐক্যমত্য আছে সেই কাজগুলো করবেন। যেটা মেলে নাই বলবেন এগুলো মেলে নাই, আগামী দিনের সংসদ, আগামী দিনের সরকার এই সংস্কারগুলো করবে। আমরা মনে করি এই সংস্কারগুলো করা উচিত। এমনকি অন্তর্বর্তী সরকার তো প্রস্তাবও করতে পারেন যে এই সংস্কার করলে বাংলাদেশ ভালো জায়গায় যাবে। আমাদের লক্ষ্যটা কি ছিল? এত বড় জীবন দেওয়া লড়াই কেন হলো? কারণ সবাই গেছে বাংলাদেশটা বলতে চান, সবাই গেছে বাংলাদেশে অত্যাচার, নির্যাতনের, শোষণের, বঞ্চনার দেশ, বৈষম্যের দেশ, সেটা অবসান হোক। সেই জায়গাতে আমরা একটা সুন্দর বাসযোগ্য ভালোবাসার মতো একটা দেশ করতে চাই। তো সেটা যদি করতে চাই তাহলে সেই রকম করেই তো সংস্কার করতে হবে, সবাই মিলে করতে হবে। সেই জায়গাতে ধান্দাবাজ লোকজনকে আপনি উপদেষ্টা বানাবেন, ধান্দাবাজ লোককে আপনি বড় বড় অফিসের জায়গায় দেবেন, সেটা করতে হবে না। আর জিজ্ঞেস করলে কোনো জবাব দেবেন না। রাষ্ট্রপতিরা থাকতে পারবে না, হুলস্থুল হয়ে গেল না? উনি তো আছেন, কেন আছেন? সরকার বলেছে কিছু? আছেনই কেন আর চলেই যাবেন কেন? কিছু তো বলেননি। ঠিক একইভাবে এই যে উপদেষ্টাদের কথা বলছেন, এই উপদেষ্টাদের নিলেন কেন, কি কারণে, কিচ্ছু বলতে পারেননি। অন্য যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, এই সরকার কোনো জবাব দেয় না। অথচ এই সরকারের কাজই ছিল সবার সাথে মিলে মিশে একটা ঐক্যমত্য তৈরি করা, একটা জাতীয় ঐক্য তৈরি করা। ভুলে গেলে তো চলবে না যে আমাদের এই বিজয়কে ধ্বংস করে দেওয়ার জন্য কি রকম করে পতিত সরকার চেষ্টা করছে, আর তাদেরকে মদত দিচ্ছে পাশের দেশে। এর বিরুদ্ধে ঐক্য যদি না হয়, জাতির না হয়, তাহলে আমাদের আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কতখানি সেটাই জানি না। আমি এটা বলি, ডক্টর ইউনূস আছেন বলে আমাদের অর্থনীতি একটু গতি ফিরছে। কেন? আগের সরকারকে কেউ বিশ্বাস করতো না, বিদেশ থেকে টাকা দিত না, টাকা দিলেও সেটা ব্যাংকের মাধ্যমে দিত না, চুরি করে দিত অন্য জায়গায়, ফলে রিজার্ভ আমাদের খারাপ ছিল। কিন্তু এইবারে আমরা রিজার্ভের থেকে কোনো বড় রকম সমস্যা না করেও আকুল পেমেন্ট দিয়েছি, রিজার্ভে টাচ না করেও আমরা ফরেন লোন যেগুলো ছিল সেগুলো সার্ভিসিং করেছি। আমাদের ব্যাংক আগের চেয়ে একটু ভালো হচ্ছে, কিন্তু জিনিসের দাম তো কমে না। আমি অর্থনীতি ভালো ছিল তা বলতে পারছি না, জনগণের কষ্ট তো কমে নাই, মানুষের দুর্দশা কমে নাই, মানুষের চাকরি বাড়ে নাই, কোন রকম অর্থনৈতিক বাকি আমরা সমৃদ্ধি দেখতে পাচ্ছি, ভালো দেখতে পাচ্ছি না। কথা বাড়িয়ে লাভ। আমি এখন বলবো ডক্টর ইউনূসকে পার্টিকুলারলি বলছি, এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের বলছি, দায়িত্ব আপনাদের।
কোনোভাবে সেই দায়িত্ব আমাদের উপরে চাপাতে পারবেন না। আবারও